Welcome all. This is our second official class of Managerial Economics MBS 405 of summer 2020 semester. So before starting today's class, I would like to share my Google Classroom code with you again so that you can used to with this. And in this semester, our all assessment will go Google this so that you have to submit your assignment. Even your class test will be held by the users of our Google Classroom. So whoever, if you are in the mobile phone device, so you can just download the Google Classroom. So ওখান থেকে আপনি easily access থাকলে আমাদেরকে আমি সেটাও দেখাবো যে ল্যাপটপ থেকে এইভাবে আসলে একবার খেয়ে দিব ফার্স্ট টেস্ট দিব তখন তো আমাদের বসে লগ ইন করতে পারি। সো আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি যে আমাদের ইকোনমিক্স এর আমার মনে হচ্ছে আমার এখনো ইয়েটা শেয়ার হয়নি। আমার হ্যাঁ ডিসপ্লেটা দেখা যাচ্ছে। সো দিস ইজ আওয়ার গুগল ক্লাসরুম ফর ম্যানেজার ইকোনমিক্স কোর্স এন্ড দিস ইজ দ্য ক্লাসরুম কোড। সো যারা হচ্ছেন গিয়ে জানেন না, কাইন্ডলি টেক এ স্ক্রিনশট। সো আপনি হচ্ছেন কি এখান থেকে গুগল ক্লাসরুমে জয়েন করে এই কোডটা হচ্ছে গিয়ে যদি দিয়ে আপনি জাস্ট ক্লিক করেন তাহলেই হচ্ছে গিয়ে আমার গুগল ক্লাসরুমে আপনি জয়েন করতে পারবেন। So I hope we already take the screenshots. আমরা একটু দেখে নেই যে আমাদের সাথে কেউ জয়েন করেছেন কিনা। আমাদের সাথে কিন্তু অলরেডি আমাদের 11 জন স্টুডেন্ট আছেন। আমার 11 জন স্টুডেন্ট আছেন এই সেকশনে হচ্ছেন গিয়ে ইন টোটাল এখন পর্যন্ত 15 স্টুডেন্টস আছেন। সো 4 জন এখনো জয়েন করেননি এবং আরিশ হাসান যে আপনি দুইবার আছেন। সো ওটাই বলতেছি যে আমার হিসাবে এখনো 5 জন জয়েন করেননি। সো কাইন্ডলি এই 5 জন আপনারা হচ্ছেন জয়েন করে ফেলবেন। এবং কিভাবে হচ্ছে গিয়ে গুগল ক্লাসরুম ল্যাপটপে খুঁজে পাবেন সেটার জন্য আমাকে একটু সময় দেন, আমি আবারও দেখাচ্ছি যে কিভাবে খুঁজে পাওয়া যেতে পারে। সো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আমি একটু আবার একটা স্ক্রিন শেয়ার দিচ্ছি। সো গুগল ক্লাসরুম খুঁজে পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে যে আমাদের যখনই আমরা ল্যাপটপে থাকি না কেন বা ডেস্কটপে যেটাতেই থাকি না কেন, যেমনই ল্যাপটপ হোক না কেন, আমরা যখনই ক্রোম বলেন, ফায়ারফক্স বলেন, ইন্টারনেট এক্সপ্লোরার বলে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসে। এই যে আমাদের রাইট সাইডে নয়টা হচ্ছে কি ডট দেওয়া আছে, এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে আপনি ক্লিক করলে দেখবেন যে ইউ উইল গেট অল দ্য অ্যাপস অফ গুগল। সো এটার একদম নিচের দিকে গেলেই হচ্ছে কি আপনি গুগল ক্লাসরুমটা দেখতে পাবেন। সো আপনি এটাতে ক্লিক করলেন এবং আপনি দেখবেন যে এটাতে ক্লিক করলে আপনি গুগল ক্লাসরুম আসবে। আমার একটু সময় লাগছে বিকজ এটা হচ্ছে গিয়ে মানে আমার নেটের কারণে। সো আমি অলরেডি গুগল ক্লাসরুমে চলে গিয়েছি। এটা আমার অন্য অ্যাকাউন্টের গুগল ক্লাসরুম, ইটস নট মাই দ্য অফিসিয়াল অ্যাকাউন্ট। সো আমি এখান থেকে শুধু দেখাবো যে কিভাবে জয়েন করতে হবে। সো এই জন্য যখন আপনি যাবেন আপনার জিমেইল অ্যাকাউন্ট থেকে আপনার গুগল ক্লাসরুমের ইন্টারফেস এইভাবে চলে আসবে। আসার পরে হচ্ছে কি আপনি এই যে প্লাস বাটনটা দেখতে পাচ্ছি এগেইন আপার লেফট আপার রাইট সাইড কর্নার। সো জাস্ট ক্লিক অন দ্যাট। সো এখানে দুটো অপশন আসবে, জয়েন ক্লাস, ক্রিয়েট ক্লাস। জাস্ট ক্লিক দ্য জয়েন ক্লাস অপশন। সো এখানে যখন জয়েন ক্লাস অপশনে আসলে এই যে আমি একটু আমার ক্লাসরুম কোড দিলাম FY সামথিং, ওটা হচ্ছে গিয়ে আপনি প্রেস করলে আপনি কিন্তু তখন যে জয়েন অপশনটা আসবে এবং আপনি আমার ক্লাসে জয়েন করে ফেলতে পারবেন। এবং এটা একটু বেসিক কিছু বোঝানোর জন্য আমি জাস্ট এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি, নাথিং এলস। বিকজ আপনাদের আমি হয়তো নেক্সট উইকের পরের ক্লাসটা পরে একটা ক্লাস টেস্ট নিব, এই জন্য বেসিকটা বোঝাতে যে আমি সবগুলো ক্লাসরুমে হচ্ছে অ্যাজ এ টিচার জয়েন করেছি। অনলি এই কোর্স মানে এই ক্লাসরুমটাতে হচ্ছে আমি এখন যেটাতে গেলাম যে গ্রিন ইউনিভার্সিটি সেন্টার ফর এক্সিলেন্স অফ টিচিং অ্যান্ড লার্নিং, সেই যে ওনাদের যে ক্লাসরুমটা ওপেন করা আছে এখানে একমাত্র আমি স্টুডেন্ট। সো এটা দিয়ে আসলে আমি আপনাকে একটু দেখাতে চাচ্ছি যে কিভাবে আসলে আপনি আপনার ক্লাস ওয়ার্ক অর অ্যাসাইনমেন্ট অর ক্লাস টেস্টটা আমার সাথে আমি যখন দিব আপনি করবেন। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে ক্লাস ওয়ার্কে ক্লিক করতে হবে, অথবা যদি আপনি ক্লাস ওয়ার্কে ক্লিক নাও করতে চান আপনি স্ট্রিম দিয়েও যেতে পারেন। কিন্তু স্ট্রিমে যেটা হবে যে স্ট্রিমে আপনাদের কমেন্ট আমার কমেন্ট সবকিছু হচ্ছে এখানে কিন্তু চলে আসবে। সো এই কারণে বেটার গো টু দ্য ক্লাস ওয়ার্ক বার।
ওকে, সো এখানে দেখেন ক্লাস ওয়ার্ক বারে আমি তিনটা দেখতে পাচ্ছি, যে কুইজ আছে, একটা একটা হচ্ছে পোস্ট টেস্ট অফ দ্য অনলাইন টিচিং লার্নিং, এটা আমাদের একটা ক্লাস ওয়ার্ক ছিল, তো আমি ধরেন এটাতে অ্যাটেন্ড করিনি, তো আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে আপনাদের যেটা করতে হবে দেখেন, এখানে আপনাদের জন্য এটা যেহেতু অ্যাজ এ স্টুডেন্ট, আমিও এখানে অ্যাজ এ স্টুডেন্ট জয়েন করেছি, যে আমাকে মিসিং দেখাচ্ছে, অলরেডি আমি ডেডলাইন ক্রস করে ফেলেছি, এই জন্য আমাকে মিসিং দেখাচ্ছে। ওকে, সো এখানে আপনি কি করবেন, এই ভিউ অ্যাসাইনমেন্টে আপনি হচ্ছেন কি ক্লিক করবেন। ঠিক আছে, আপনি আপনাকে যখন আমি অ্যাসাইনমেন্ট দিব বা আমি যখন ক্লাস টেস্ট দেবো সেম ওয়েতেই যেতে হবে। আচ্ছা, ভিউ ভিউ অ্যাসাইনমেন্টে ক্লিক করার পরে এই যে আপনি যে কাজটা করেছেন ওটাতে এই যে অ্যাড অর ক্রিয়েট এই জায়গায় আমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, আপনি এই সরি আমি একটু বলে নিই, এখানে তো ক্লিক করলে আপনি আপনার আমার যে কোশ্চেন সেটা তো পাবেনই। সেই কোশ্চেনটা আপনি আইদার হচ্ছে গিয়ে পিডিএফ ফাইলে জমা দিতে পারেন, অথবা হচ্ছে গিয়ে ডক ফাইলে জমা দিতে পারেন, যা খুশি তাই সেই যে ফাইলে জমা দেন না কেন, দেন এখানে আপনার অপশন আসবে এই যে লিংক, ফাইল আর গুগল ড্রাইভ। আপনার গুগল ড্রাইভ থাকলে আপনার গুগল ড্রাইভ থেকে এখানে আপলোড করে দিতে পারবেন, অথবা লিংক থাকলে লিংক থেকে আপনি ক্লিক করলে কম্পিউটারে যে কোনো একটা ফাইল থেকে আপনি আপলোড করতে পারবেন। সরি মাই মিস্টেক, লিংক হচ্ছে একটা লিংক জেনারেট করলেন, সেটা আপনি ক্রিয়েট এখানে পেস্ট করে দিলেন, সো দ্যাট আমি ওই লিংকে ক্লিক করে আপনার ক্লাস টেস্টটা বা আপনার অ্যাসাইনমেন্টটা দেখতে পাবো। ফাইল যেটা হবে, যে ফাইলও একই কথা, যে কম্পিউটার থেকে নিয়ে আপনি দিতে পারবেন, অথবা দেয়ার ইজ অ্যানাদার অপশন, আপনি এরকম ক্লিক করতে পারেন যে ডক, আপনি একটা ডক ফাইলে নিজে লিখে তখন সাবমিট করতে চাচ্ছেন, সো আপনি তখন ক্রিয়েট নিউ হিসেবে একটা ডক ফাইল ক্রিয়েট করে কিন্তু সেখান থেকে আপনি সাবমিট করতে পারবেন। সো অ্যাজ এ স্টুডেন্ট যখন আমি এক্সাম নিব এটা হবে, দেন আপনার যখন হয়ে যাবে এই যে মার্ক অ্যাজ ডান আপনি প্রেস করলেই দেন আপনার এখানে একটা সাবমিশন অপশন আসবে। যেহেতু এখনো আমি হচ্ছে গিয়ে আমি একটু স্পটলাইট দিয়ে দেখাচ্ছি, যেহেতু এখনো আমি হচ্ছে গিয়ে এখানে সাবমিট করিনি, সো আমার এটা আমার কাছে ডান আমি দিতে পারছি না। যদি আমি দিতাম তাহলে এখানে সাবমিশন একটা অপশন আসতো, আপনি এখানে সাবমিট করে দিতে পারতেন। এন্ড ওয়ান মোর থিং, আপনার যদি কোনো কমেন্ট করা থাকে, তখন আপনি কমেন্ট করলেন যে ম্যাডাম আমি 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা পারি না, সো আপনি লিখতে চাইলেন যে ম্যাম আই কান্ট অ্যান্সার দ্য number 3 question, or I didn't get the what you want from there. So আপনি সেই আপনার যা খুশি আপনি কমেন্টটা আমাকে প্রাইভেটলি কমেন্ট করতে পারবেন এখানে। এখানে কিন্তু এই আপনার কমেন্টে অন্য আপনার কোনো ফ্রেন্ডস দেখবে না, অনলি আমি আর আপনি এখানে দেখতে পাবো। আর একটা বিষয় সেটা হচ্ছে গিয়ে যে যখন আপনি গুগল আপনি যখন আমি ক্লাস টেস্ট দিই বা অ্যাসাইনমেন্ট যাই দিই না কেন, আপনাকে কিন্তু এখানে এই ইন্টারফেসটা ওপেন করে এসেই জমা দিতে, মানে আমার যে ইন্টারফেসটা আপনাদের সাথে ক্রিয়েট হবে সেখানে এসেই জমা দিতে হবে। আপনি যদি আমাকে মেইল করেন বা অন্য কোনো ওয়েতে মেসেঞ্জারে পাঠান, আমি কিন্তু অ্যাসাইনমেন্টটা পাবো না। লাস্ট সেমিস্টারে আমি যখন এমবিএ এর একটা কোর্স নিয়েছি, আমাকে সেখানে মেইল করার একটা অপশন ছিল, আমি আমার একটা মেইল অ্যাড্রেস দিয়েছিলাম, স্টুডেন্টরা মেইল করেছিল। এবার আমি যখন অ্যাসাইনমেন্ট দেবো এক্ষেত্রে আপনাকে কোনো মেইল করতে হবে না, জাস্ট আপনি যে এরকম আমি একটা কোশ্চেন আপলোড করে দেবো সেখানে যে আপনি এভাবে সাবমিট করে দিবেন। সো দ্যাটস ইট। এবং আপনি যদি অন টাইমে সাবমিট না করেন, আমার নামের পাশে আপনার নামের পাশে এরকম আসবে, সো আপনি দেখে বুঝতে পারবেন যে কিভাবে সাবমিট করতে হবে। সো আই হোপ ইউ গেট দ্যাট, যে আমরা কিভাবে ক্লাস টেস্ট বা অ্যাসাইনমেন্টে আপনাদের কাছ থেকে আমি কিভাবে এবার গুগল ক্লাসরুমের মাধ্যমে কালেক্ট করব। কোনো কোশ্চেন থাকলে রিগার্ডিং দিস টপিক আমাকে এখন হ্যান্ড রেজ করতে পারেন, আমি এটা অ্যান্সার দিব, আদারওয়াইজ আমি আজকে আমাদের ক্লাস লেকচারে চলে যাব। আচ্ছা, কেউ হ্যান্ড রেজ করেননি, তার মানে আমি বুঝতে পারছি যে সবাই বিষয়টার সাথে ইউজ টু হয়েছেন। ওকে, সো আওয়ার ফার্স্ট টপিক, অর আমরা যে ফার্স্ট ম্যানেজার ইকোনমিক্স যে জিনিসটা সম্পর্কে জানবো, আমরা দেখেছিলাম যে আমাদের যে রেফারেন্স বুক ছিল মার্ক হার্শির, তার চ্যাপ্টার আমরা ওই বইটা ফলো করবো, এবং বলেছিলাম যে কিছু ক্ষেত্রে আমরা ওপেন সোর্স অবভিয়াসলি ইউজ করব। আমরা মার্ক হার্শির প্রথম 3টা চ্যাপ্টার, চ্যাপ্টার 1, 2, 3, এই 3টা চ্যাপ্টার হচ্ছে ওনার বই থেকেই পড়ে, পরবর্তীতে আমি কিছু ওপেন সোর্স আপনাদেরকে দেই, আমার নিজে ক্রিয়েট করা কিছু মানে সোর্স, মানে আমার নিজের ক্রিয়েট করা কিছু ম্যাটেরিয়ালস আছে, আমি সেগুলো শেয়ার করব। তবে প্রথম দিকে আমি যতটুকু ক্লাস নিব, এই প্রথম 3টা লেকচার আপনার পুরোপুরি বইয়ের সাথেই আমরা হচ্ছে গিয়ে রিলেটেড, আমি বইয়ের সাথে এটা হচ্ছে কি আমরা রিলেভেন্সি পাবো। So our today's topic is about nature and scope of managerial economics. So after completing this chapter, you will get ideas about what is actually managerial economics is, then what's its relation with economics, because it's a part of economics. So what's its relationship with economics, and why you are going to go through in this course. Then what's its relationship with the other branches of social science. Then how managerial economics will help you to make decision when you act as a manager.
দেন আমরা দেখবো হচ্ছে গিয়ে আমরা কিছু থিওরিজ পড়বো এবং সেখান থেকে আমরা ম্যাথমেটিক্যাল কিছু টার্মে যাব, যেখানে আমরা দেখবো যে ইউ ক্যান ক্যালকুলেট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ এ ফার্ম, ইউ ক্যান ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড ফিউচার প্রফিট। তো এই ধরনের কিছু টপিক আমরা, যেটা হচ্ছে আমি যেটাকে বলি যে বেশ মজা, আমার কাছে ভালো লাগে যে আমি এখানে বসি আমার ফিউচার বিজনেসের জন্য এক্সপেক্টেড ভ্যালু এক্সপেক্টেড প্রফিট বের করতে পারছি, সেই ফিউচার বিজনেসের প্রেজেন্ট ভ্যালু বের করতে পারছি। তো এগুলো আসলে বেশ ইন্টারেস্টিং টার্ম, আমরা হচ্ছে কি এগুলো সম্পর্কে এই চ্যাপ্টারটা কমপ্লিট করার পরে জানতে পারবো ইনশাআল্লাহ। সো বিফোর স্টার্টিং দ্য টপিক, আমি এখানে একটু দেখাচ্ছি যে আসলে কি নেচার অফ ম্যানেজারিয়াল ইকোনমিক্স, আসলে কি ম্যানেজারিয়াল ইকোনমিক্স আসলে করেটা কি, সেই বিষয়টা দেখাতে যে আসলে এই পার্টটা আসা জাস্ট দেখার বিষয়। যে আমরা দেখতে পাচ্ছি ম্যানেজারিয়াল ইকোনমিক্স এর, আমি যখন হচ্ছে গিয়ে আসছি এখানে, সরি, আচ্ছা আমি এটা আমার একটু ডিভাইস ছিল। আচ্ছা, সো ম্যানেজারিয়াল ইকোনমিক্স আমি যখন আসছি আমি দেখতে পাচ্ছি ইট হ্যাজ রিলেশনশিপ উইথ আর্টস এন্ড সায়েন্স, দেন মাইক্রো ইকোনমিক্স। অবভিয়াসলি মাইক্রো ইকোনমিক্স মিন্স ইকোনমিক্সটা কি এটা একটু বলে রাখি। ইকোনমিক্স মিন্স হচ্ছে it's a part of social science. In this course it's related with all all money related activities, and it will focuses how you're going to deal with your unlimited ones with limited resources. So আমি কি বলছিলাম, ইকোনমিক্স সাবজেক্ট আমাকে হয়তো কেউ কিছুই জানি না যে ইকোনমিক্সটা আসলে কি। সো ইকোনমিক্স আসলে কি, ইকোনমিক্স এর বাংলা হচ্ছে অর্থশাস্ত্র এভাবে বলে। সো ইকোনমিক্সে আমরা যে কোনো ধরনের মানি রিলেটেড অ্যাক্টিভিটিস নিয়ে আলাপ আলোচনা করে থাকি, এবং সব শর্টকাটে আমি যদি বলতে চাই তাহলে এইভাবে বলবো যে আপনি আপনার আপনার ওয়ান্টস যেটা, অর্থাৎ আমাদের যেটা চাহিদা, সেই চাহিদাটা আসলে মানে এই চাহিদাটা হচ্ছে আনলিমিটেড, অর্থাৎ কাউন্টলেস। আপনার চাহিদা কখনোই শেষ হওয়ার মতো না, কিন্তু আপনার এই চাহিদাটা পূরণ করার জন্য যে আমার যে রিসোর্স আমি পাচ্ছি দ্যাটস লিমিটেড। সো এই আনলিমিটেড ওয়ান্টস এর সাথে কিভাবে আমি আমার লিমিটেড রিসোর্স কে আনলিমিটেড ওয়ান্টসটাকে আমি কিভাবে আমার লিমিটেড রিসোর্স দিয়ে ফুলফিল করব, এটাই আমি ইকোনমিক্স থেকে সাধারণত স্টাডি করে থাকি। সো যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিতে পারি, লাইক ইউ আর অ্যাটেন্ডিং মাই ক্লাস, দিস ইজ অলসো অ্যান ইকোনমিক অ্যাক্টিভিটিস, or I am taking your class, this is also an economic activities, because to attend my class you have to pay something। আপনি এটা, এবং এটা প্রিপেইড ভার্সন, আপনি পে না করলে আপনি কিন্তু আমার ক্লাস করতে পারতেন। ওই যে আমি দেখিয়েছি the value of my per class is 800 টাকা, এই যে আজকের ক্লাস যেটা পুরোটার ভ্যালু হচ্ছে 800 টাকা। সো যদি আপনি এটা পে না করেন, মানে, এবং এটা প্রিপেইড ভার্সন, ওই যে বলছিলাম যে যদি এটা না পে করা হয় তাহলে কিন্তু আমার ক্লাস করা সম্ভব না। ঠিক একইভাবে ইউনিভার্সিটি থেকে যদি আমাকে পেমেন্ট না করে আমিও কিন্তু ক্লাস নিব না, খুব নর্মাল বিষয়। তাহলে এই যে আমরা ক্লাস করছি এটাও কিন্তু একটা ইকোনমিক অ্যাক্টিভিটিস। একদম যদি আপনি আমাকে বলেন যে কোনটা ম্যাডাম ইকোনমিক অ্যাক্টিভিটিস না, তাহলে আমি আসলে বলবো যে আপনার মা আপনাকে ভালোবাসে, আদার দেন দ্যাট অল আর ইকোনমিক অ্যাক্টিভিটিস। আচ্ছা, এখন এটা এমন হতে পারে যে হাবিব আমার সাথে এগ্রি করলো না, বললো যে না ম্যাডাম, আমার মা আমাকে ভালোবাসে, এছাড়া অনেক কিছু আছে যেটা হচ্ছে গিয়ে ইকোনমিক অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে না, যেমন আমার গার্লফ্রেন্ড আমাকে ভালোবাসে, এটাও ইকোনমিক অ্যাক্টিভিটিস না। সো আমি বলবো যদি হাবিবের গার্লফ্রেন্ড বা হাবিবের ওয়াইফ ওনাকে ভালোবাসে, এটাও একটা ইকোনমিক অ্যাক্টিভিটিস। কারণ চিন্তা করেন আপনার গার্লফ্রেন্ড বা আপনার ওয়াইফকে আপনি যদি 7 দিন কোনো ফোন না করেন, ফোন করতে অবভিয়াসলি আমাদের টাকা লাগবে, মানে এটা একটা ইকোনমিক অ্যাক্টিভিটিস, বা আপনি যদি খোঁজ খবর না নেন, খোঁজ খবর নিতেও কিন্তু টাকা পয়সা খরচ হয়। সো এটা যদি আমরা না করি, এই গার্লফ্রেন্ড বা বউ কে থাকবে? অবভিয়াসলি না। সো অবভিয়াসলি হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপ তো পুরাটাই একটা ইকোনমিক্যালি রিলেশনশিপ, আর গার্লফ্রেন্ড ওইটা হচ্ছে একটা ইকোনমিক্যালি রিলেশনশিপ, অর্থাৎ ওখানেও কিন্তু আমাদের মানি রিলেটেড অ্যাক্টিভিটিসটা থাকে। সো দ্যাট এটাও ইকোনমিক্স এর বাহিরে না, এক্সেপ্ট আমাদের মা আমাদের নিঃস্বার্থভাবে ভালোবাসে। হ্যাঁ, আপনি বলতে পারেন আমার বাবা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, হ্যাঁ, এই বাবা মার ভালোবাসাটাকে আপনি একমাত্র টাকা পয়সা দিয়ে মেজার করতে পারেন না। সো দ্যাটস নট ইকোনমিক্স, আদার দেন দ্যাট এভরিথিং ইজ ইকোনমিক অ্যাক্টিভিটিস। সো যেটা ছিল যে এই যখন আমি এই ইকোনমিক্স এর একটা পার্ট, আসলে এটা ইকোনমিক্স এর একটা অ্যাপ্লিকেশন হচ্ছে কি ম্যানেজারিয়াল ইকোনমিক্স। সো আমরা দেখতে পাচ্ছি, সরি আমার পরের স্লাইডে চলে গেছিলাম। সো আমি এখানে যেটা দেখাতে বলতে চাচ্ছি যে আমার
এই যে আমি যে সাবজেক্ট নিয়ে পড়বো, ইট হ্যাজ রিলেশনশিপ উইথ আর্টস এন্ড সায়েন্স, অর্থাৎ আর্টস এন্ড সায়েন্স এর ইমপ্লিকেশন আমরা দেখবো, মাইক্রো ইকোনমিক্স এর সাথে রিলেশন দেখবো। আচ্ছা, এখানে একটু বলে নিই, এন্ড ম্যাক্রো ইকোনমিক্স এর সাথে রিলেশনশিপ দেখবো। যদি ইকোনমিক্স নিয়ে হয়তো আমাদের এখন অলরেডি ধারণা হয়েছে যে ইকোনমিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যে আমাদের আনলিমিটেড বান্ডসটাকে ফুলফিল করার ক্ষেত্রে কিভাবে অল্প কিছু রিসোর্স দিয়ে আমি সেটা ফুলফিল করবো সে ব্যাপারে আমাকে হেল্প করবে। সো সেখান থেকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে ইকোনমিক্সটাকে আসলে মেইনলি এটা দুইটা ব্রাঞ্চ থাকে, মাইক্রো এন্ড ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো হচ্ছে ছোট বোঝায়, ম্যাক্রো বলতে বড় বোঝায়। তো যখন আমি একজন মানুষের ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলি এটাকে আমরা মাইক্রো ইকোনমিক্স বলি, আর যখন আমরা অনেক মানুষের ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলি তখন সেটাকে আমরা ম্যাক্রো ইকোনমিক্স বলি। সো নর্মালি ম্যানেজার ইকোনমিক্স এর এটা কোনো ক্ষেত্রে সে মাইক্রোর সাথেও রেলেভেন্সি দেখায়, ম্যাক্রোর সাথেও রেলেভেন্সি দেখায়। মাইক্রো ইকোনমিক্স হচ্ছে আপনার ফ্যামিলি বাজেট, যেমন একজনের বা একটা পরিবারের বাজেট, বাট ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে ন্যাশনাল বাজেট। সো এই যে ন্যাশনাল বাজেটও যখন মেক করবো এখানেও কিন্তু একটা ম্যানেজারের ডিসিশনে ইম্প্যাক্ট ফেলবে, সেখানে কিন্তু সম্পর্ক আছে। ঠিক একইভাবে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল পার্সন আপনার ফ্যামিলি এক্সপেন্ডিচারের উপরও কিন্তু আপনার বিজনেসের অনেক ডিসিশন ডিপেন্ড করবে। সো সেখানে কিন্তু এই মাইক্রো ইকোনমিক্স এর সাথে ম্যানেজারাল ইকোনমিক্স এর রিলেশনশিপ দেখতে পাচ্ছি। আচ্ছা, মাল্টি ডিসিপ্লিনারি এখানে বলতে আমি আসলে বুঝাচ্ছিলাম যে আমি এখানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে যে এখানে অন্যান্য যে ডিসিপ্লিন গুলো আছে, স্পেশালি আপনার এগুলোর সাথে আরো বেশি ফ্যামিলিয়ার, ফাইন্যান্স বলেন, এইচআরএম বলেন, সেটার সাথেও কিন্তু আপনি যখন অ্যাজ এ অর্গানাইজেশন আমরা কাজ করব তখন কিন্তু এটা সম্পর্ক আছে। আচ্ছা, বাকিগুলো হচ্ছে কি ম্যানেজমেন্ট, অর্গানাইজেশন এন্ড আদার্স যে টপিক গুলো আছে এটা আমরা পরবর্তীতে এই সাবজেক্টটা পড়তে পড়তে বুঝতে পারবো। সো চলে যাই তাহলে। অ্যাকচুয়ালি হোয়াট ইজ ম্যানেজারিয়াল ইকোনমিক্স ইজ। সো কি বলছি যে ম্যানেজারিয়াল ইকোনমিক্স refers to the use of economic theory, obviously the economic theory, that is microeconomics and macroeconomics। একটু আগে যেটা বলছিলাম যে মাইক্রো মানে হচ্ছে একজনের ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলবে, আর একটা ফার্মে বা একটা ইন্ডিভিজুয়াল বা একটা ফ্যামিলি, and when we talk about the economy as a whole then it will be covered by the macroeconomics. So managerial economics refers to the use of economic theory, micro and macroeconomics, and the tools of analysis of decision science, which is mathematical economics or econometrics, to the examining how an organization can achieve its aim and objective most efficiently. আচ্ছা, সো কি বললাম, আসলে আমি যখন ম্যানেজারাল ইকোনমিক্স কে যদি আরো ভালোভাবে বুঝতে চাই তাহলে আমি দেখবো অ্যাজ এ ম্যানেজার আপনি যে ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো করবেন সেটাই আসলে ম্যানেজারাল ইকোনমিক্স। তো সেখানে আসলে আপনি কি করতে চাবেন, এই ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো করতে চাই, এই ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো করতে যে আপনি ইকোনমিক বিভিন্ন থিওরি ইউজ করবেন, বোথ দে আর ফ্রম দ্য মাইক্রো ইকোনমিক্স ব্রাঞ্চ অর ম্যাক্রো ইকোনমিক্স ব্রাঞ্চ। এন্ড আপনাকে অ্যানালাইসিস করতে হবে, যে বললাম আমাদের কস্ট বেনিফিট বের করতে হবে, আমাদের ভ্যালু বের করতে হবে, আমি হয়তো প্রফিট ক্যালকুলেশন করবো। এই যে অ্যানালাইসিস করতে যাবো এই জন্য আমাকে কিন্তু হচ্ছে গিয়ে এই ডিসিশন সায়েন্সের এই পার্টে আমার কিন্তু এই ইকোনোমেট্রিক্স বা ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স এই পার্ট গুলো ইউজ করবো। সো এই যে এগুলো ইউজ করে আপনি কি করবেন, যে একটা ফার্ম যান বা একটা অর্গানাইজেশনে যান, ইট হ্যাজ সাম এইমস এন্ড অবজেক্টিভ, সো এইগুলোকে অ্যাচিভ করতে আপনাকে হেল্প করবে। তো তারপরেও যদি মনে হয় যে না আমি নিজের ভাষায় লিখতে চাই যে হোয়াট ইজ ম্যানেজারিয়াল ইকোনমিক্স, তো সেখানে আমি আপনাকে বলবো যে ম্যানেজারিয়াল ইকোনমিক্স মিনস দ্য ইকোনমিক অ্যাক্টিভিটিস হুইচ কন্ডাক্টেড বাই এ ম্যানেজার টু maintain his organization properly, then it's called managerial economics। খুব সিম্পলি এইভাবে আমি বলতে পারি। এখন একটা অর্গানাইজেশনকে মেইনটেইন করতে গেলে আমাকে যেমন হচ্ছে গিয়ে পলিসি গুলোতে যেতে হবে, দ্যাট মিনস ইকোনমিক থিওরি গুলোতে যেতে হবে, যেন আমার মাইক্রো ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্স লাগবে। ঠিক একইভাবে আমাকে কিছু টুলসও কিন্তু ইউজ করতে হবে। এই ক্ষেত্রে আমরা ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স বা ইকোনোমেট্রিক্স এই ধরনের টুলস থেকে কিন্তু আমি হচ্ছে গিয়ে ক্যালকুলেশন গুলো খুব ইজিলি করতে পারবো। সো দেন এখানে আমরা আসলে দেখছি যে এটা জাস্ট একটা নর্মাল ইমেজেস, আমি এই ইমেজ গুলো অনেকগুলো ইমেজ ইউজ করি যাতে আপনাদের কাছে জিনিসগুলো একটু ফোকাস হয়, যে আসলে আমি কোন টুলস ইউজ করব বা ডিসিশন মেকিং এ যে বললাম পলিসি গুলো কিভাবে ইউজ করব। তো আমি দেখছি যে যখন আমি অ্যাজ এ ম্যানেজারাল ইকোনমিক্স এ যখন আমি আসছি, ম্যাথমেটিক্যাল টুল হিসেবে আমরা অনেকগুলো আসবে, স্ট্যাটিস্টিক্যাল টুল গুলো আসতে পারে, লিনিয়ার অপটিমাইজেশন গুলো আসতে পারে,
আবার হচ্ছে কি এটার কম্বিনেশন অর্থাৎ কম্বাইন হচ্ছে কোথা থেকে, এখানে বিজনেস কনসেপ্টও আছে, ইকোনমিক থিওরি আছে, ইকোনোমেট্রিক্সও আছে। দেন অ্যাজ এ ম্যানেজার আপনার ডিসিশন যখন ইমপ্রুভ করতে হবে, সেখানে আপনার কাস্টমারের কাছ থেকে আপনি আপনার ফিডব্যাক নেবেন, আপনার কম্পিটিটরস এর কাছ থেকে আপনি দেখবেন যে তারা কি করছে, এবং ফিউচার যে স্ট্র্যাটেজিক ডিসিশন গুলো আছে সেগুলো কিন্তু আপনার এখানে ফরওয়ার্ড হবে। দেন অপটিমাইজেশনে এখানে আমরা মানে এইটা মেইন কথা যে এটার ভিজুয়ালাইজেশন দেওয়া যে আপনার এরিয়া অফ স্কোপটা কি হতে পারে ম্যানেজারিয়াল ইকোনমিক্স এর, এবং কোন পার্ট থেকে কিভাবে আসলে আমরা এখানে রিলেভেন্সিটা দেখতে পাচ্ছি। সো এবার আসি যে এতক্ষণ ধরে বলছিলাম যে ম্যানেজার ইকোনমিক্স এর যে ডেফিনেশন শিখলাম, দেখেন এখনই মেমোরাইজ হয়ে যাবে যে ম্যানেজার ইকোনমিক্স মিন্স ইট উইল ইউজ দ্য ইকোনমিক theory from the microeconomics and macroeconomics, and it will use the economic tool like from mathematical economics and econometrics, and my objective is to achieve the organizational and objectives. So তারপরে দেখলাম যে স্কোপটা কি, স্কোপটা দেখার পর একটা এক্সাম্পল যাই, দিস ইজ কমপ্লিটলি ফ্রম ইউর বুক। এটা হচ্ছে ইভেন এই প্রবলেমটা আপনি পাবেন হচ্ছেন গিয়ে প্রবলেম 1.1 and 1.2। সো আমি একটু দেখছি যে কোথায় আসলে একজন ম্যানেজার এই এই কোর্সটা থেকে যে কনসেপ্ট গুলো আপনি কাজে সেটা আপনি ইউজ করতে পারবেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধরেন আপনার প্রফিট ম্যাক্সিমাইজেশন যখন আপনি ক্যালকুলেশন করবেন, আপনাকে এই কোর্সটা হেল্প করবে। গিয়ে আপনার এসেনশিয়াল ইনপুট লাইক আপনার স্কিল লেবার নেবেন না, আপনি লেবার ইন্টেন্সিভ ফর্মের জন্য যাবেন না ক্যাপিটাল ইন্টেন্সিভ ফর্মের জন্য যাবেন, আপনার র ম্যাটেরিয়ালস গুলো কেমন হবে, লিগ্যাল কনস্ট্রেন্ট গুলো কেমন আসতে পারে, লিগ্যাল কনস্ট্রেন্টের মধ্যে আমার মিনিমাম ওয়েজ পলিসি গুলো আসে, দেন হেলথ অ্যান্ড সিকিউরিটি স্ট্যান্ডার্ড ফর লেবার সেগুলো আসে, পলিউশন এস্টিমেশন আসে, পলিউশন স্ট্যান্ডার্ড আসে। তো এই ডিসিশন গুলো যখন আমি মেক করব, আমাকে কিন্তু শুধু আমি ক্যালকুলেশন করলে আমি এটা মেক করতে পারবো না ডিসিশন, বা আমি হচ্ছে যে শুধু পলিসি গুলো জানলে আমি মেক করতে পারবো না। আমাকে যেটা করতে হবে দুটোর কম্বিনেশন নিতে হবে, এবং দুটোর কম্বিনেশন নেওয়ার পরে আমাকে প্রপার একটা ডিসিশন মেকিং আসবে যেটা থেকে আমি আমার ফার্মটাকে স্মুথলি চালাতে পারি, এবং হচ্ছে গিয়ে প্রপার একটা সিনারি এটা আমি সেখান থেকে দেখতে পাই। তো এইটাই কিন্তু ম্যানেজারিয়াল ইকোনমিক্স এর মেইন এস্টিমেশন, যে আপনাকে আপনার বিজনেসটাকে রান করতে আপনাকে প্রপার ওয়েতে হেল্প করবে। এখন আপনি হয়তো বলতে চাচ্ছেন যে ম্যাডাম এটা তাহলে মনে হয় আমি যদি একজন ফার্মের ওনার হই তাহলে একমাত্র মনে হয় এই কোর্সটা আমার কাজে লাগবে, আদারওয়াইজ রিয়েল লাইফে তেমন কোনো কাজে লাগবে না। But you are wrong. If you talk about the non-profit organization like hospital or university, museum, মসজিদ, মন্দির, this type of non-profit organization, সেখানেও কিন্তু কিছু sort of গোল থাকে, এবং গভর্নমেন্টের কিছু এজেন্সি যেখানে আমাদের কিন্তু সর্ট অফ কিছু গোল থাকে। when you want to achieve those goals, you need the concept from this course. even ওগুলো সবই বাদ দিলাম, আপনি আপনার বাসা মেনটেন করতে চাচ্ছেন, আপনার বাসায় আপনি ম্যানেজার, হ্যাঁ, আপনার বাসায় আপনার ওয়াইফই ম্যানেজার। তো এই বাসারও যে ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো আমরা যখন কন্ট্রোল করি, স্যার দেখেন না ওখানে কি আমাদের এরকম হয় না যে আমরা কিন্তু এরকমই একই প্রবলেমটা ফেস করি যে উই হ্যাভ লিমিটেড রিসোর্সেস, বাট উই হ্যাভ আনলিমিটেড ওয়ান্স টু ফুলফিল। সো এটাকে খুব সিস্টেমেটিক্যালি ওয়েতে আমাকে নিয়ে যেতে হবে যাতে আমি এই ওয়ান্সটাকে ফুলফিল করতে পারি উইথ দ্যাট লিমিটেড রিসোর্সেস। সো সেই ক্ষেত্রে আপনাকে এই কোর্সটা হেল্প করবে। এখন আপনি বললেন যে ম্যাডাম এই কথাটাই আমি বুঝতেছি না যে আমার রিসোর্স কিভাবে লিমিটেড। আচ্ছা, এখানে রিসোর্স বলতে আসলে আমি এমন যেটাকে বোঝাচ্ছি যেটা দিয়ে আমাদের যে কোনো ডিজায়ার আমরা ফুলফিল করতে পারি। সেই রিসোর্সের মধ্যে পড়ে হচ্ছে টাইম, মানি, দেন হেলথ, দেন এনি কাইন্ড অফ ন্যাচারাল রিসোর্স লাইক কোল, then gas, then water, then electricity. Those are resource. সো দেখেন তো আমাদের কি ইনকাম ফিক্স না? সাপোজ আমি মান্থলি 10,000 টাকা ইনকাম করি, এই টাকাটাই কিন্তু আমার ইনকাম। বাট এই ইনকামটা দিয়ে আমাকে কি করতে হচ্ছে, আমাকে হাউস রেন্ট দিতে হচ্ছে, আমাকে বাচ্চাদের জন্য কাপড় কিনতে হবে, আমাকে নিজের জন্য কাপড় কিনতে হবে, আমাকে ফুড কস্টিং এ যেতে হবে, আমাকে রিক্রিয়েশনের জন্য যেতে হবে। অনেক কিন্তু খরচ আছে এখানে, এবং সেগুলোকে কিন্তু আমাকে কন্টিনিউ করতে হবে। এগুলোকে যখন আমি কন্টিনিউ করতে চাচ্ছি, তাহলে আমার 10,000 টাকাতে আমি কিভাবে, এবং দেখা যায় যে ধরেন আমাদের শুধু মানে শুধু
ফুড বা আদার্স কনজাম্পশনের ক্ষেত্রে না, সময়ের ক্ষেত্রে একই জিনিস হয়। দেখা যায় যে আমাদের সময়টা লিমিটেড, যে আমার হাতে সময় আছে 24 ঘন্টা, কিন্তু 24 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে আমার এত বেশি কাজ করতে হয় যে আমাদের সবার ক্ষেত্রে আমি এটা বলছি, যারা স্পেশালি জব হোল্ডার বা যারা ফ্যামিলি মেনটেন করে তারা এই জিনিসটা ফেস করে, যে আহ দেখা যায় যে মনে হয় যে 24 ঘন্টা আসলে এনাফ না। যেমন কালকে আমি চিন্তা করছিলাম, আমার ফ্যামিলিতে তো বাসায় তো অবশ্যই কিছু কাজ আছে, কালকে আমার 3টা ক্লাস ছিল, 3টা ক্লাস নিয়ে মানে আমার ওরকম টার্গেট ছিল যে আজকে এই সময়ের মধ্যে আমাকে 3টা ক্লাস নিয়ে শেষ করতে হবে। আমার কিছু আর্টিকেলের কাজ আছে, সেই আর্টিকেলের কাজে হাত দিব। তারপরে একটা 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 কোর্সের জন্য হচ্ছে কি ম্যাটেরিয়াল তৈরি করব, 2টা কোর্সের ইউটিউব ভিডিও আপলোড দেবো, মানে অনেক কাজ। আমি দেখলাম কি আমার কাছে মনে হচ্ছে যে আমার রিসোর্সটা লিমিটেড, সময়টা লিমিটেড, কিন্তু আমার জন্য আনলিমিটেড কাজ বসে আছে যেগুলো আমাকে করে শেষ করতে হবে। ঠিক একইভাবে টাকাটা আমাদের জন্য লিমিটেড, কিন্তু আমাদের জন্য ওটা দিয়ে কমপ্লিট করার জন্য আমাদের দেখা যায় আনলিমিটেড ডিজায়ার থাকে যেটা আমরা ফুলফিল করতে চাই। সো কিভাবে অ্যাজ এ গুড ম্যানেজার আপনি আপনার অর্গানাইজেশনের জন্য এরকম এমন একটা স্ট্র্যাটেজি মেনটেন করবেন যাতে আপনার আনলিমিটেড যে আপনার যে গোল গুলো ছিল বা অবজেক্টিভ গুলো ছিল সেগুলোকে আপনি ফুলফিল করতে পারবেন, বাট উইথ ইউর লিমিটেড রিসোর্স, সেটা যে ধরনের অর্গানাইজেশনে হোক না কেন, সেটাই আসলে ম্যানেজারিয়াল ইকোনমিক্স। সো সেই ক্ষেত্রে আপনি একটা হোম মেকারও হতে পারেন। একজন হোম মেকার হিসেবেও কিন্তু আপনাকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জেস ফেস করে হচ্ছেন হোম মেকাররা। তো এই হোম মেকারদের জন্য যে আমরা যে চ্যালেঞ্জেস ফেস করছি সেটারও কিন্তু অনেক সলিউশন আমরা এই কোর্স থেকে পেয়ে যাব। আর অ্যাজ এ আপনি যদি স্টার্ট আপ বিজনেস করতে চান বা আপনি কোনো একটা গুড অর্গানাইজেশনে থাকেন, সেটার অ্যান্সার আমরা পাবো। সো আই হোপ এতটুকু পর্যন্ত আমি করতে পেরেছি যে হোয়াট ইজ ম্যানেজারিয়াল ইকোনমিক্স এন্ড হোয়াটস ইটস নেচার। হ্যাঁ, যে আমরা আসলে এটা কোর্সটা পড়ছি বা এটার আসলে কোর্সটার বা এই সাবজেক্টের আসলে কাজটা কি। সো অনেক স্টুডেন্ট আছেন যারা হচ্ছেন গিয়ে মনে করেন যে ইকোনমিক্স এন্ড ইকোনমিক্স বোথ সেম আর নট সেম থিং। সো আমি সেটাতে যাব। যাওয়ার আগে জাস্ট র্যান্ডম আস্ক করি, যেমন আমার লিস্ট এখন প্রথম দেখতে পাচ্ছি হচ্ছে কাজী ইয়াসির আবরার। স্যার আপনি এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার তো আমি যতটুকু পড়িয়েছি? মোটামুটি ক্লিয়ার আছে। আচ্ছা ঠিক আছে। সো আমরা এখন চলে যাব হচ্ছে গিয়ে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ইকোনমিক্স এন্ড ম্যানেজারিয়াল ইকোনমিক্স। এটা হচ্ছে একটু ওপেন সোর্স থেকে আমার নেওয়া, এটা আপনাদের বইয়ে নাই। বইয়ে জাস্ট হচ্ছে গিয়ে বলে দিয়েছে যে ইকোনমিক পলিসি গুলো আমরা ম্যানেজারিয়াল ইকোনমিক্স এ ইউজ করে থাকি, বাট অনেক ক্ষেত্রে আমাদের হয় যেটা যে আমরা কোর্স মানে অনেকগুলো হচ্ছে গিয়ে যে দেখা যায় যে দুটোকে একটা জিনিস ভেবে বসে থাকি, স্পেশালি যাদের ইকোনমিক্স নিয়ে আগে থেকে আইডিয়া আছে। তো দ্যাটস আমি দুটো ডিফারেন্সটা জাস্ট খুব শর্টকাটে দেখাবো। 5টা বুলেট পয়েন্ট ধরে আগিয়েছি। ফার্স্ট ওয়ান ইজ দ্য ইকোনমিক্সটা কি হচ্ছে, যে ইকোনমিক্স এর মেইনলি প্রিন্সিপাল মানে মূলনীতি, যে যা যা বলা আছে সেগুলো নিয়ে আসলে ইকোনমিক্স ডিল করে, যে মূলনীতিগুলো বলা আছে সেগুলো নিয়ে আসলে ইকোনমিক্স কথা বলে। আর ম্যানেজারিয়াল ইকোনমিক্স কি, এটাই আমি সবসময় বলি, ইটস দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য প্রিন্সিপাল, দ্যাট মিনস ইটস দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য প্রিন্সিপাল অফ ইকোনমিক্স। অর্থাৎ ইকোনমিক্স আমি জানি যে ডিমান্ড সাপ্লাই ইকুয়াল হলে ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবো, মার্কেট প্রাইস পাবো। কিন্তু ম্যানেজারিয়াল ইকোনমিক্সে যেটা হবে যে আমাকে খুঁজে বের করতে হবে, মানে আমি ক্যালকুলেশন করবো হোয়াট ইজ মাই ডিমান্ড and what is my supply, then আমি কি কি পলিসি মেক করলে I can achieve the equilibrium first or I can achieve the equilibrium at a higher price। এই যে আমি অ্যাপ্লিকেশনে গেলাম, আমি কি টোটালি থিওরি ওয়াইজ গেলাম না, দ্যাট ইজ ম্যানেজারিয়াল ইকোনমিক্স। ওকে, আচ্ছা। সো দেন হচ্ছে বলছে যে ক্যারেক্টারাইজ ইন বোথ মাইক্রো এন্ড ম্যাক্রো ইন নেচার। এখানে যেটা ওই যে বলেছিলাম, মাইক্রো মিনস ইন্ডিভিজুয়াল, ম্যাক্রো মিনস গ্রুপ। সো যখনই আমি ইকোনমিক্স নিয়ে কথা বলবো, আইদার আমি একজনের ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলবো, আদারওয়াইজ আমরা হচ্ছে বিশাল একটা গ্রুপের ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলবো। বাট ম্যানেজারিয়াল ইকোনমিক্সটা আসলে কি মাইক্রো বেসিসে কথা বলে, এটা হচ্ছে একটু বুঝিয়ে বলি। মাইক্রো মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল ইকোনমিক অ্যাক্টিভিটি নিয়ে কথা বলবে, কখনোই মানে লার্জ ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলবে না। যেমন আমি ধরেন বললাম যে সাপোজ কার নাম বলবো, আসাদ স্যার আমাদের এখানে দেখতে, আসাদুজ্জামান, উনি ওনার বাসায় কিভাবে মেনটেন করবেন সেই কাজে সে তার ম্যানেজার ইকোনমিক্স এর সাবজেক্ট থেকে যে কনসেপ্ট গুলো পেলো সেগুলা ইউজ করছে।
তো দেখেন উনার বাসার ইকোনমিক অ্যাক্টিভিটিস দ্যাট ইজ মাইক্রো, মানে উনি ওনার বাসায় কি করবেন সেটাতে আমারও কোনো ইম্প্যাক্ট ফেলছে না, বা ধরেন হাবিবের কোনো ইম্প্যাক্ট ফেলছে না, বৃষ্টি আমাদের ক্লাসের আছেন ওনার কোনো ইম্প্যাক্ট ফেলছে না, সম্পূর্ণ ইন্ডিভিজুয়ালি উনি কাজ করে যাচ্ছে। বা ধরেন বৃষ্টি তার বাসায়, বৃষ্টি তার স্টার্টআপ বিজনেসের জন্য এই ম্যানেজার ইকোনমিক্স এর কনসেপ্টটা ইউজ করছে। তো দেখেন এক্ষেত্রে বৃষ্টির বিজনেস সেটার উপরে ইম্প্যাক্ট কিন্তু আমার নাই, বা আমার ক্লাসে যে আমরা যে আরো যে 12 জন এখন আছি এদের কারণে কিন্তু এটার উপরে কোনো ইম্প্যাক্ট নাই। সো হুইচ মিনস এটা পুরোপুরি সেলফ কনসেন্ট্রেশন দিয়ে আমরা একটা কাজ করছি। এটাকে আমরা বলতে পারি যে একদম হচ্ছে গিয়ে সেলফ ইন্টারেস্ট এখানে কাজ হচ্ছে। সেলফ ইন্টারেস্টে কাজ হলে কি হবে, এটা মাইক্রো বেস না, এই জন্য সাধারণত ম্যানেজারিয়াল ইকোনমিক্স এর অ্যাপ্লিকেশন এন্ড আদার্স সবসময় মাইক্রো মানে ইন্ডিভিজুয়াল ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলে। কিন্তু যখন আমি ইকোনমিক্স নিয়ে কথা বলবো উনি ইন্ডিভিজুয়াল এবং গ্রুপ মানে একটা দেশের ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে যেমন কথা বলবে তেমনি একজন পার্সনের ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়েও কথা এখানে বলবে। আচ্ছা, দেন থার্ড পয়েন্টে যেটা বলছে যে ইকোনমিক্স ইজ বেসড অন দ্য সার্টেন অ্যাজাম্পশন। ইয়েস, ইকোনমিক্স এর যে কোনো থিওরি যখন আমি যাবো আমাদের 10টা প্রিন্সিপাল আছে ইকোনমিক্স এর, 10 প্রিন্সিপাল অফ ইকোনমিক্স এটা বলে, আপনি গুগলে সার্চ দিলে পাবেন। সো এই কতগুলো অ্যাজাম্পশন আছে এগুলোর বেসিসে সবসময় ইকোনমিক্স কাজ করে। বাট মজার ব্যাপার হচ্ছে গিয়ে যখন আমি ম্যানেজার ইকোনমিক্স এ যাবো, যেহেতু ইটস অ্যান অ্যাপ্লিকেশন, so that আমি আসলে কিন্তু those assumption will disappear in managerial economics because of the practical implication, because আমি তো প্র্যাকটিক্যালি দেখতে যাচ্ছি, আমি যখন প্র্যাকটিক্যাল একটা কাজ করতে যাব তখন কিন্তু অ্যাজাম্পশন মানে ধরে নিচ্ছি বা কিছু মূলনীতি মেনে রাখছি এইসব দিয়ে আসলে কাজ হয় না, তখন আসলে প্র্যাকটিক্যাল ফিল্ডে আমার যেটা লাগে সেই অনুযায়ী কাজ করতে হয়। তো এই কারণে হচ্ছে কি সেখানে দেখা যায় যে কোনো অ্যাজাম্পশনের কাজ নেই। দেন বলছে যে economics in economics different theories of distribution are studied. আচ্ছা, সো এখানে যেটা হচ্ছে যে ইকোনমিক্স এর অনেকগুলো ডিসিপ্লিন আছে, মানে ইকোনমিক্স কে অনেকগুলো ব্রাঞ্চেস আমরা ভাগ করব। ধরেন ওয়েলফেয়ার ইকোনমিক্স যেভাবে চিন্তা করবে, ডেভেলপমেন্ট ইকোনমিক্স আমরা সেভাবে চিন্তা করব না, বা আরবান ইকোনমিক্স মানে শহরাঞ্চলের জন্য যদি চিন্তা করি সেখানে পলিসি গুলো যেটা আমার হবে, রুরাল ইকোনমিক্স আমার পলিসিস গুলো ওভাবে হবে না, এভাবে ডিফারেন্স গুলো আমরা দেখতে পাবো। অর্থাৎ এটার স্কোপ এন্ড ডিস্ট্রিবিউশন আর ইন ডিফারেন্ট এরিয়া। বাট আমি যখন হচ্ছে কি ম্যানেজারিয়াল ইকোনমিক্স এ যাব আমরা বুঝতেই পারছি ইটস অ্যান অ্যাপ্লিকেশন, সো এখানে আমার থিওরি ডিস্ট্রিবিউশন এইসব নিয়ে আমার চিন্তা করার কিছু নেই, আমি জাস্ট প্রজেক্ট বেসে যাব। অর্থাৎ আমি বাসার জন্য যে ধরনের ডিসিশন মেকিং করব আমি আমার স্টার্টআপ বিজনেসের জন্য সেভাবে ডিসিশন মেকিং এ যাবো না, বা স্টার্টআপ বিজনেসের জন্য যাব একটা ওয়েল রেপুটেড অর্গানাইজেশনের জন্য কিন্তু আমি অ্যাজ এ ম্যানেজার আমি ওই ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটিস এ ইনভলভ হব না। So এই জন্য বলছে যে this actually managerial economics theory is mainly project based, and the last one is um, economics based on normative and positive science. আচ্ছা, নর্মেটিভ বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে নর্ম, অর্থাৎ যে নিয়মগুলো আছে সেগুলোকে আমরা মানে যে নিয়মগুলো অনেকদিন ধরে চলে আসছে সেইটাকে আমরা সাধারণত নর্মেটিভ বা নর্ম কথাটা এই ক্ষেত্রে আসে। আর পজিটিভ সায়েন্স বলতে বুঝেছে সায়েন্সের অনেক টেকনোলজি আছে যেটা আমাদের লাইফে পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। সে ফর এক্সাম্পল এখন আমি যেমন আমি যে ল্যাপটপ ইউজ করছি এটা একটা পজিটিভ টেকনোলজি, পজিটিভ সায়েন্স বলবো যে আমি খুব ইজিলি দেখেন আপনাদের সাথে আমার এই লেকচারটা আমি শেয়ার করতাম ক্লাসে, যে পাওয়ার পয়েন্ট দিয়ে কত সময় নিয়ে আমাকে এটা চালু করতে হতো, শেয়ার করতে হতো, দেখা যেত অনেক সময় স্লাইড ওপেন হয় না, এরকম প্রবলেম হয়। কিন্তু দেখেন আমি এখন ইজিলি আমার ল্যাপটপ আর জুম অ্যাপসটা ইউজ করে আমি ইজিলি আপনার ক্লাস নিতে পারছি, যে আমি বারবার হচ্ছে গিয়ে আমার স্পটলাইট দিয়ে দেখাচ্ছি যে আমি কোথায় আছি এবং কোনটা নিয়ে কথা বলছি। আবার আমি কিন্তু এখানে বসে মেজারও করতে পারছি যে আমার কোন স্টুডেন্ট ক্লাস কনসেন্ট্রেশন দিচ্ছে কে কনসেন্ট্রেশন দিচ্ছে না। তো এই যে এত বিষয় আমি মেনটেন করতে পারছি, দিস ইজ পজিটিভ সায়েন্স। আর নেগেটিভ সায়েন্স কি ধরনের এই যে গান যেটা যে এটা আবিষ্কার হয়েছে বা ডিনামাইট যেটা আবিষ্কার হয়েছে এটা পজিটিভ ইম্প্যাক্ট আমাদের লাইফে, এটাকে আমরা নেগেটিভ সায়েন্স বা নেগেটিভ টেকনোলজি বলি। ইকোনমিক্স এর ইমপ্লিকেশন গুলো নরমালি হচ্ছে পজিটিভ এবং নর্মেটিভ দুটো সায়েন্সই পাওয়া যাবে, কিন্তু ম্যানেজারিয়াল ইকোনমিক্স এ যেটা হবে সেটা মেইনলি নর্মেটিভ বেস, অর্থাৎ যে নর্ম গুলো চালু ছিল সেগুলো নিয়ে সাধারণত আমরা এই ক্ষেত্রে টুলস গুলো ইউজ করব। এটা কিভাবে হতে পারে সেটা একটু বলি। যেমন ধরেন আমাদের দেশের একটা নর্মাল মানে বাসার নিজেদের
হোম মেকিং এর ক্ষেত্রে আপনারা চিন্তা করে থাকেন, এটা একটা নর্মাল স্ট্র্যাটেজি এরকম যে লাইক ওয়াইফ কোনো কিছু করে না, হাজবেন্ড আর্ন করে, হাজবেন্ড যেটুকু দেয় সেটা দিয়ে ওয়াইফকে ফ্যামিলি মেনটেন করতে হয়। সো দিস ইজ আওয়ার নর্ম। এই নর্মের মধ্যে থেকে আমি কিভাবে আমার ফ্যামিলিটাকে ভালোভাবে আপনার হচ্ছে চালিয়ে নিতে পারি, সেটা আমি হয়তো আমার এই আমার যে আমি এখন যা শিখবো সেটা ইউজ করতে পারি। অথচ এই নটটা ব্রেক করার ব্যাপারে কিন্তু আমাদের কোনো ইন্টারেস্ট আমি দেখাবো না, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার আমি দেখা যাচ্ছে যে যদি এটা আমি ইকোনমিক্স দিয়ে চিন্তা করতাম তাহলে হয়তো সেক্ষেত্রে দেখা যেত যে আমি কিন্তু এখানে আমার পুরোপুরি নর্মটা না মেনটেন না করে আমি হয়তো আমার সেক্ষেত্রে আমি অন্য কোনো পলিসি গুলো যেগুলো যেহেতু মাল্টি ডাইমেনশনাল পলিসি আমি ওখানে ইউজ করতে পারি সেটা নিয়ে আসতে হতো। কিন্তু নর্মালি ম্যানুয়াল ইকোনমিক্সে সেটা হয় না, যেটা চলে আসছে আমরা সেই ওয়াইজে কাজ করে থাকি। সো তাহলে দেখা যাচ্ছে যে there are huge difference between economics and managerial economics. So mainly আমরা যেটা দেখলাম যে yes, managerial economics comes from economics, but তার পুরোপুরি টুলস বা অ্যাপ্লিকেশন গুলো পুরোপুরি কিন্তু ম্যানেজারিয়াল ইকোনমিক্স ইউজ করে নেয়। and most important thing is that actually managerial economics is the application of economics. That means it use some sort of thing from the economics and help us to make some decision for our organization. Okay, so then হচ্ছে কি আরো কিছু বলেছে যে how the managerial economics, how the managerial economics is useful. এটা আমরা বই থেকে পড়ে দিব, এগুলা বইয়ের বিষয়গুলোতে আসবে। সো তার আগে আমি একটু চাচ্ছি যে একটু বই দেখিয়ে নিই যে আমরা আমাদের যে রেফারেন্স বুকটা ছিল সেটার আসলে আমরা এখন কোথায় আছি। সো আমি আসলে একটা পেজে ছিলাম, আমি আমার মতো করে শোনা যাই। সো নাও উই আর ইন দা develop content sorry. So now we are in the chapter 1. Still আমি এটাতে ফোকাস করছি, চ্যাপ্টার 1 এ আছি। সো চ্যাপ্টার 1 এ আপনারা যদি বইটা ওপেন করেন, সবার কাছে ইনশাআল্লাহ আছে, আমার গুগল ক্লাসরুমে বইটা দেওয়া আছে। আচ্ছা নিচে আছে না। সো গুগল ক্লাসরুমে আমাদের বইটা দেওয়া আছে। সো আমরা মেইনলি হচ্ছে কি এতক্ষণ পর্যন্ত ফোকাস করেছেন যে হোয়াট ইজ ম্যানেজারিয়াল ইকোনমিক্স ইজ এন্ড হাউ উই আর গোইং টু ইউজ দ্যাট। এখানে দেখবেন যে প্রচুর এক্সাম্পল দেওয়া আছে, আপনার ইউএসএ বেসড কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেন হচ্ছে এখানে ডেফিনেশন দেওয়া আছে। আপনার যদি মনে হয় বই থেকে ডেফিনেশনটা নেবেন, অবভিয়াসলি আপনি নিতে পারেন। ওকে, দেন আসলে আমরা এখন হচ্ছে গিয়ে এই টপিকটাতে যাব, দ্যাট ইজ managerial economics is a tool for improving management decisions. তো কিভাবে আসলে আমরা ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং এ we use the managerial economics as a tool, তো সেটা সম্পর্কে আমরা আইডিয়া নিব। সো মেইনলি হচ্ছে কি আমরা যে চ্যাপ্টারটা ফার্স্ট 3টা পেজের মধ্যেই হচ্ছে গিয়ে এখন পর্যন্ত আমরা আছি সেটাই বলতে চাচ্ছিলাম। সো আপনার বই রেফারেন্স বুকের চ্যাপ্টার 1 এর আমরা প্রথম 3টা পেজ যদি আমরা দেখি তাহলে আজকে ক্লাসের এখন পর্যন্ত যতটুকু লেকচার কভার হয়েছে সেটাতে আমরা চলে যাব। So now let's focus on today's topic again. So আমরা যেটাতে ছিলাম যে এখন আমরা দেখবো আসলে ছবিটা হচ্ছে আমার এই যে ব্যাকগ্রাউন্ডের কারণে এত হেজি হয়ে গেছে, যখন হচ্ছে গিয়ে স্টাডি করবেন এটা বইয়ের ইমেজটাই জাস্ট দেখে দিবেন, ঠিক আছে? সো আপনাদের জন্য হেল্পফুল হবে। আমি যেটা ছিলাম যে আমরা এখন দেখবো যে কিভাবে অ্যাজ এ ম্যানেজারিয়াল ইকোনমিক্স ইউজ অ্যাজ এ ডিসিশন মেকিং টুল। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে when we face any kind of problem like any kind of managerial decision problem, সেখান থেকে আমার দুটো অপশন আসে। I can use either the economic theory, yes, both from microeconomics or macroeconomics. আচ্ছা, যাদের দেখতে অসুবিধা হচ্ছে, স্পেশাল আপনি যদি মোবাইল ফোনে থাকেন, you can zoom in or zoom out your display. Just zoom in করলে দেখবেন যে এটা ক্লিয়ার হবে, আর যারা ল্যাপটপ আছেন তাদের জন্য মোটামুটি ক্লিয়ার হওয়ার কথা।
আচ্ছা, সো যেটা ছিলাম যে ম্যানেজারিয়াল ডিসিশন প্রবলেম, এটা হচ্ছে দুটো, আমি আমার এটা প্রবলেম গুলো সলভ করার জন্য আমরা দুটো এরিয়া আছে। নাম্বার ওয়ান ইজ ইকোনমিক থিওরি, আমরা ইকোনমিক থিওরি ওয়াইজ সলিউশনে যেতে পারি, অর হচ্ছে কি ডিসিশন সায়েন্স থেকে যেতে পারি। যদি আমি ইকোনমিক থিওরি ফলো করি সেক্ষেত্রে আমাকে দুটো ডিসিপ্লিন হেল্প করবে, ওয়ান ইজ মাইক্রো ইকোনমিক্স, অ্যানাদার ওয়ান ইজ ম্যাক্রো ইকোনমিক্স। এন্ড যদি আমি ডিসিশন সায়েন্সে যাই সেখানে হচ্ছে আমাকে এখানে হচ্ছে দুটো মানে ডিসিশন সায়েন্স হচ্ছে মেইনলি ম্যাথমেটিক্যালি, আপনি তখন ডিসিশন মেকিং এ যাবেন। ম্যাথমেটিক্যালি গেলে আমাকে হচ্ছে দুটো এরিয়া হেল্প করবে, ওয়ান ইজ ম্যাথমেটিক্স ফর ইকোনমিক্স এন্ড অ্যানাদার ওয়ান ইজ ইকোনোমেট্রিক্স। আচ্ছা, আপনি বললেন যে ম্যাডাম এই দুটো কোর্স সম্পর্কে আমার কোনো ধারণা নেই। কোনো সমস্যা নেই, আমরা হচ্ছে পড়তে পড়তে শিখে ফেলবো যে কোন কোন টুলস গুলো ব্যবহার করব। সো দুটোর কম্বিনেশন থেকে আমরা কি হবে যে আমরা দ্য অ্যাপ্লিকেশন অফ ইকোনমিক থিওরি এন্ড দ্য টুলস ফ্রম ডিসিশন সায়েন্স, আমি আমার প্রবলেমটাকে সলভ করে ফেলতে পারবো। when I'm going to solve my problem I will get the optimal solution. আমি এটা একটা এক্সাম্পল দিয়ে বলি তাহলে বুঝতে পারবেন। ধরেন হচ্ছে গিয়ে এমন হলো যে তারিক স্যার উনি একটা হচ্ছেন গিয়ে, আমাদের ক্লাসে তারিক স্যার উনি হচ্ছেন গিয়ে একটা স্টার্ট আপ বিজনেস শুরু করতে চাচ্ছেন। সো এটার জন্য ওনার কিছু লেবার, ওনার স্টার্টআপ বিজনেস স্টার্ট করতে চাচ্ছে, এখন উনি বুঝতে পারছে না হোয়াট উড বি হিজ ক্যাপিটাল এন্ড হোয়াট কাইন্ড অফ লেবার হি উইল গোইং টু রিক্রুট। সো এটা অবশ্যই একটা ডিসিশন প্রবলেম। সো এখানে প্রথমে এসে থিওরিটা ওনাকে কিভাবে হেল্প করবে। সো উনি স্টার্টআপ বিজনেস যখন করতে যাবে তখন ওনাকে দেখতে হবে যে আমাদের কান্ট্রিতে, থিওরি ওয়াইজ আছে, আমি আমাদের কান্ট্রিতে কি লেবার ইন্টেন্সিভ কান্ট্রি না ক্যাপিটাল ইন্টেন্সিভ কান্ট্রি, মানে আমাদের দেশে কি লেবাররা বেশি চিপ না ক্যাপিটাল বেশি চিপ। অন্যান্য অন্যান্য ফার্ম গুলো তারা কি, মানে আমি ম্যাক্রো বেসিসে চিন্তা করবো কারণ আমি তো আমার ফার্মটা তো অন্য ফার্মদের সাথে কম্পিট করবে ওনার বিজনেসটা। সো ওই যে ধরনের ফার্ম উনি দিতে চাচ্ছেন সেই ধরনের ফার্ম গুলো কি লেবার বেশি ইউজ করে কাজ করে না ক্যাপিটাল বেশি ইউজ করে কাজ করে। সো উনি ফাইন্ড আউট করলো যে দ্যাট ইজ লেবার ইন্টেন্সিভ, মানে অন্যান্য ফার্ম গুলো লেবার ইউজ করে কাজ করে। তো তখন অলরেডি উনি কিন্তু ইকোনমিক থিওরি থেকে বের করতে পারলো যে ওনার তাহলে লেবার রিক্রুট করা উচিত বেশি, দেন ক্যাপিটাল থেকে লেবার বেশি রিক্রুট করা উচিত। দেন উনি যেটা প্রবলেমে পড়লো সেটা হচ্ছে কি he doesn't know what would be the expected salary for his laborers. সো উনি কি করতে পারেন, উনি যেটা করলেন যে ক্যালকুলেশন করলেন যে উনার ফার্মের যদি এই পরিমাণ উনার একটা ইনভেস্টমেন্ট হবে, সো সেই ইনভেস্টমেন্টের পরে ফিউচার ভ্যালুটা কতটুকু হতে পারে, ফিউচার ফার্মের একটা যে নেট ভ্যালু থাকে সেটা কতটুকু হতে পারে, এবং সেখান থেকে উনি ব্রেক ইভেন পয়েন্ট, আমরা তো মনে হয় জানি যে ব্রেক ইভেন পয়েন্ট ক্রস করলে আমরা সাধারণত প্রফিট মেক করতে পারি, ব্রেক ইভেন পয়েন্ট কখন উনি ক্রস করবে। সো এগুলো কিন্তু সবই ম্যাথমেটিক্যাল ডিসিশন উনার ওখান থেকে মেক করতে হবে, এবং উনি দেখলেন যে ব্রেক ইভেন পয়েন্ট ক্রস করতে ওনার হয়তো 6 মান্থ টাইম লাগবে। প্রোডাকশন উনি একটা ক্যালকুলেশন করে বের করলেন, এবং ওখান থেকে উনি এটাও হিসেব করলেন যে উনি যদি পার লেবারকে মান্থলি 10,000 টাকা করে স্যালারি দেয় তাহলে তার পক্ষে একটা লেবার ইন্টেন্সিভ ফার্ম হিসাবে বিজনেসটা রান করা পসিবল। তাহলে দেখেন বোথ দ্য অ্যাপ্লিকেশন অফ ইকোনমিক থিওরি এন্ড ডিসিশন সায়েন্স উনি কিন্তু বুঝে গেলেন যে ওনার আসলে ডিসিশনটা কি হতে হবে, এবং সেটা উনি অ্যাপ্লাই করে অপটিমাম সলিউশন হিসেবে হচ্ছে গিয়ে আফটার 6 মান্থ উনি দেখলেন যে উনি প্রফিট মেক করতে পারছে। তো সিম্পল, আমাদের যে কি কনসেপ্টটা ছিল সেই কনসেপ্টটাকে আমি কিন্তু কাজে লাগিয়ে এখানে হচ্ছে গিয়ে আমি আমার ডিসিশনটা মেক করে ফেলতে পারছি। সো দিস ইজ ম্যানেজারিয়াল ইকোনমিক্স, আপনাকে বিভিন্ন টুলস এবং থিওরিজ গুলো ইউজ করে আপনাকে আপনার অপটিমাল ডিসিশনে যেতে সাহায্য করবে। তো রিভিউ যে আজকের ক্লাসে আমরা প্রথমে দেখেছিলাম ম্যানেজারিয়াল ইকোনমিক্স ইজ and why we are going to study this. So আমরা এখানে দেখেছেন যে managerial economics means it will use the economic theory both from micro and macroeconomics, and it will use the tools of analysis from decision science like from mathematical economics and econometrics to find out the what an organization can achieve and what its aim or
আমি যেটাকে বলতে পারি, ইট ক্যান অ্যাজ এ ম্যানেজার ইউ আর গোয়িং টু ফাইন্ড আউট দ্য ম্যাক্সিমাম বেনিফিটস ফর ইউর বিজনেস। তাই আমরা এটা জাস্ট হচ্ছে স্কোপটা দেখেছিলাম ম্যানেজারিয়াল ইকোনমিক্স এর। পরে আমরা এক্সাম্পল হিসেবে দেখলাম যে আমরা যে কোনো ক্ষেত্রে একটা ফার্ম যদি প্রফিট ম্যাক্সিমাইজেশন ক্যালকুলেশন করতে চাই তখন আমার ম্যানেজারিয়াল ইকোনমিক্স এর হেল্প লাগবে। আমি যদি গিয়ে কোন এই যে এখনই এক্সাম্পল দিচ্ছেন যে আমি এসেনশিয়াল ইনপুট হিসেবে আমি কি স্কিল লেবার নিব না ক্যাপিটাল নিব না র ম্যাটেরিয়াল নিব, সেই ক্যালকুলেশনে আমাকে ম্যানেজারিয়াল ইকোনমিক্স হেল্প করবে। আমি লিগ্যাল কনস্ট্যান্ট অর্থাৎ মিনিমাম ওয়েজ রেট কেমন হবে, হেলথ ইস্যু কি হতে পারে, সেফটি স্ট্যান্ডার্ড কি হতে পারে, পলিউশন কি হতে পারে, এইসব ক্ষেত্রে আমাকে সাধারণত ম্যানেজারিয়াল ইকোনমিক্স হেল্প করতে পারে। নন প্রফিট অর্গানাইজেশনের ক্ষেত্রে কিভাবে তাদের ডিসিশন মেকিং গুলো হবে সেখানে আমাকে হেল্প করতে পারে, এক্সেট্রা। মেইন কথা হচ্ছে কি যে কোনো ধরনের অর্গানাইজেশনটাকে প্রপারলি আমি রান করতে গেলে আই নিড দ্য কনসেপ্ট অফ ম্যানেজারিয়াল ইকোনমিক্স। পরবর্তীতে আমরা যেটা গিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে যে হোয়াটস actually the difference between managerial economics and economics, because the students who already get ideas about economics, they think that they both are the same thing, but it's not. Economics is the application, sorry my mistake, economics is the policy actually, or the principle actually, and managerial economics is the application of economics, অর্থাৎ ইকোনমিক্স এ যে আমি যে থিওরি গুলো শিখবো সেই থিওরি গুলোই যখন আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে অ্যাপ্লাই করবো সেটাই হচ্ছে কি ম্যানেজারিয়াল ইকোনমিক্স হিসেবে আমাদের সামনে আসবে। ওকে, পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে হাউ ম্যানেজারিয়াল ইকোনমিক্স ইজ ইউজ অ্যাজ এ টুল ফর ডিসিশন মেকিং। সেখানে দেখলাম যে আমরা যখন যে কোনো একটা প্রবলেম ফেস করব সেক্ষেত্রে আমরা ইকোনমিক থিওরি এবং হচ্ছে কি ডিসিশন সায়েন্স বোথ একসাথে ইউজ করব, এবং করে সেখান থেকে আমি হচ্ছে কি একটা প্রবলেম সলিউশন সিচুয়েশনে এসে পৌঁছাবো, এবং সেখান থেকে আমি আমার হচ্ছে গিয়ে আমি আমার আমি আমার সরি সো আমি আমার বিজনেসের জন্য যেটা হবে যে আমি আমার কিন্তু অপটিমাল সলিউশনটাতে চলে আসতে পারবো। আচ্ছা, এবার আসি হচ্ছে গিয়ে যে আসলে কি আমাকে হেল্প করবে কিনা আপনার ডিসিশন মেক করতে, যে একদম বেস্ট ডিসিশনটা মেক করতে কি আমাকে আসলে হেল্প করবে কিনা সেটা নিয়ে আমি কিছু কথা বলবো। এটার জন্য ধরেন চিন্তা করি, ধরেন আমাদের ক্লাসে সবাই আমরা একটা অর্গানাইজেশনে জব করি, সবাই যে আমরা একটা যে অর্গানাইজেশনে জব করি সেখানে হচ্ছে গিয়ে তারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে। সো হঠাৎ করে দেখা গেল যে সেই বিজনেসে হচ্ছে গিয়ে আপনার ইম্পোর্ট কোটা অ্যাপ্লাই করা হলো। ইম্পোর্ট কোটা কি? ইম্পোর্ট কোটা হচ্ছে গিয়ে আপনি যখন হচ্ছে বাহিরে থেকে কোনো প্রোডাক্ট নিয়ে আসবেন গভর্নমেন্টকে নরমালি ট্যাক্স দিতে হয়। এই ট্যাক্সটাকে আমরা বলে থাকি ট্যারিফ। মানে আপনি যেই প্রোডাক্টটা নিয়ে আসবেন সেটার উপরে হচ্ছে গিয়ে আপনাকে একটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের এক্সট্রা টাকা পে করতে হয়, এটাকে আমরা বলে থাকি ট্যারিফ। এখন ট্যারিফ অনেক ট্যারিফও হতে পারে, অনেক ক্ষেত্রে হচ্ছে গিয়ে গভর্নমেন্ট মানে ডিরেক্টলি টাকা না নিয়ে অনেক সময় হচ্ছে গিয়ে কোয়ান্টিটির উপরে আপনার একটা রেস্ট্রিকশন দিয়ে দেয়। অর্থাৎ আপনাকে বলে দেয় যে আপনি হয়তো সাপোজ আমাদের দেশে যেমন আছে কার ইম্পোর্টের ক্ষেত্রে আমাদের দেশে 200টার বেশি শুল্কমুক্ত কার, মানে আমাদের দেশে 200টার বেশি বিএমডব্লিউ বা এরকম হাই এন্ড কার প্রতি বছর আমদানি করা যায় না। সো এটা হচ্ছে ইম্পোর্ট কোটা বলবো আমি। সো কোয়ালিটির উপরে যখন রেস্ট্রিকশন চলে আসে সেটাকে সাধারণত কোটা বলে। তো এখন ধরেন আপনি একটা বিজনেসে আছেন, সেটা কিনা এরকম এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড একটা বিজনেস। এখন আপনি দেখলেন যে সেটাতে ইম্পোর্ট কোটা গভর্নমেন্ট অ্যাপ্লাই করেছে, তার মানে হচ্ছে কি ওই প্রোডাক্টটা আপনি বাইরে থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের উপরে আপনি কিন্তু আনতে পারবেন না। সো দেখা গেল যে ওই প্রোডাক্টটা তখন আপনি কি করতে পারেন এই সিচুয়েশনে? আপনার যদি ভালো মতো ইকোনমিক্স এর টুলস গুলো নিয়ে আইডিয়া থাকে তাহলে আপনি এটা চিন্তা করতে পারবেন যে আমি যেহেতু ধরেন আমি একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি, আমি কার কোম্পানি বলছি, যে আমি দেখলাম যে আমার গভর্নমেন্ট কোটা দিয়ে দিল যে 200টার বেশি হচ্ছে কার আমি পার ইয়ারে আমি ইম্পোর্ট করতে পারবো না। সো আমি যদি এখানে পজিটিভলি চিন্তা করি তাহলে আমি কি করতে পারি? আমি যেটা করতে পারি সেটা হচ্ছে কি আমি সাবস্টিটিউট চিন্তা করবো। এখন কারের সাবস্টিটিউট তো আসলে কিছু হতে পারে না, তাহলে কারের সাবস্টিটিউট হিসেবে যদি আমি ডোমেস্টিক্যালি প্রডিউস কারের কথা চিন্তা করি, যে কারটা কিনা হচ্ছে গিয়ে আমাদের দেশে তৈরি হবে কিন্তু আমার দাম কম হবে, তাহলে কি আমার ইম্পোর্ট কোটাও দিতে হলো না, আমার প্রফিটও হলো। বিষয়টাকে অনেকটা এরকম হয়ে দাঁড়াচ্ছে না?
যে কাজটা কিনা এই চিন্তাটা আমাদের দেশে প্রথম যে কোম্পানিটা করে সেটা হচ্ছে গিয়ে ওয়ালটন। আমাদের দেশে একটু চিন্তা করেন, আজ থেকে 10 বছর আগেও আপনার ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট লাইক এসি, ফ্রিজ, টিভি এগুলোর অনেক দাম ছিল। কারণটা কি? কারণ আমরা এগুলো কোনোটাই ডোমেস্টিক্যালি প্রডিউস করতে পারতাম না, আমরা কিন্তু বাহিরে থেকে সেটাকে ইম্পোর্ট করে নিয়ে আসতাম। এবং যখন ইম্পোর্ট করতে যাইতাম, ওই যে এই ঘটনাটা যেটা বললাম, গভর্নমেন্টের একটা ট্যাক্স আছে, গভর্নমেন্ট একটা ট্যাক্স অ্যাপ্লাই করে আপনাদের উপরে। সো দ্যাট প্রোডাক্টটার প্রাইস ধরেন 100 টাকা ছিল, সাপোজ গভর্নমেন্ট সেটার উপর 200% ট্যাক্স অ্যাপ্লাই করে রেখেছে, মানে 100 টাকার প্রোডাক্টের দাম 200, 100 টাকার একটা প্রোডাক্টে যদি 200% ট্যাক্স দিতে হয়, মানে তো ট্যাক্সে আপনাকে 200 টাকা দিতে হচ্ছে, তো ইন টোটাল প্রোডাক্টের দাম হয়ে যাচ্ছে হচ্ছে 300 টাকা। তো আপনার কাছে হাতে বসতে বসতে তার দাম 400 টাকা হওয়া স্বাভাবিক, প্রফিট সহ। সো দ্যাট দেখা যাচ্ছিল যে যে প্রোডাক্টের দাম যা, মানে প্রোডাক্টের দাম মানে ফরেন মার্কেটে যা বা ইন্টারন্যাশনাল মার্কেটে যা, আমরা তার 3-4 গুণ বেশি দামে বাংলাদেশে বসে তখন প্রোডাক্ট কিনতেছি। এই কারণে হচ্ছে কি আমাদের দেশে তখন ইলেকট্রনিক্স ইকুইপমেন্টের দাম বেশি হলো। তো ওয়ালটন যখন এই ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে আসতে চাইলো, তারা মার্কেট অ্যানালাইসিস করলো এবং তারা দেখলো যে যদি আমরা চায়না থেকে ফিনিশ প্রোডাক্টটাকে নিয়ে আসি, সেক্ষেত্রে এর যা দাম হয় তার থেকে যদি আমি ধরেন ফ্রিজের যে এক্সেসরিজ গুলো আছে সেগুলোকে আলাদা আলাদা করে ছোট ছোট পার্টে করে যদি নিয়ে আসি, অর্থাৎ ওগুলোকে ফিনিশ প্রোডাক্ট হিসেবে না নিয়ে এসে ছোট ছোট পার্ট গুলোকে আমি পারচেস করে যদি নিয়ে আসি, সেটা দাম খুবই কম হয় এবং সেখানে গভর্নমেন্টকে তেমন করে ট্যাক্সও দিতে হয় না। অথচ সেই ফিনিশ পার্ট গুলোকে আমি, বাংলাদেশে অনেক ইঞ্জিনিয়ার আছে যাদের হেল্পে আমি ওটাকে মানে বাংলাদেশে বসে ওটাকে জয়েন করে কিন্তু একটা ফিনিশ প্রোডাক্ট পেতে পারি। এবং পেতে পারলে দেখেন আমাকে ট্যাক্সও দিতে হলো না, আমি প্রোডাক্টটা বাংলাদেশে তৈরিও করতে পারতাম এবং ভালো দামে সেল করতে পারলাম। তো ওয়ালটন কিন্তু এইভাবে স্টার্ট আপ করলো। ওয়ালটন প্রথমে স্মার্টফোন দিয়ে কাজ শুরু করে। তো ওয়ালটন যেটা করলো সেটা হচ্ছে গিয়ে ওই সময় বাংলাদেশের স্মার্টফোন যেটাকে বলতে আমরা বুঝি টাচ স্ক্রিন স্মার্টফোন, আপনার অ্যাপস সবগুলো অ্যাপস আপনি স্মুথলি ইউজ করতে পারবেন, এই ধরনের ফিচার সম্পূর্ণ যে স্মার্টফোন গুলো আমাদের ছিল, এগুলোর প্রায় সবগুলোই ছিল হচ্ছে গিয়ে অ্যাবাভ 15,000 টাকা। ওয়ালটন ওয়ালটন যেটা দেখলো যে স্মার্টফোনে যে ডিভাইস গুলো, অর্থাৎ ওই যে গ্লাসটা মানে গরিলা গ্লাস যেটাকে আমরা বলি, যেটা হাত থেকে পড়লেও ভাঙে না, হেলিকপ্টারে এই ম্যাটেরিয়ালস এর গ্লাস ইউজ করা হয়, সেই গ্লাস বা ধরেন যে কম্পিউটার যে চিপ গুলো আপনার মাদারবোর্ড হিসেবে আপনার মোবাইল ফোনে ইউজ, গভর্নমেন্টকে খুব লোয়ার অ্যামাউন্টের ট্যাক্স দিতে, কারণ আমি যখন মোবাইলের চিপ গুলো কিনে যাই ওগুলো খুবই ছোট পার্ট এবং ওগুলোর জন্য গভর্নমেন্টের তেমন কোনো ট্যাক্স নেই। আমার গভর্নমেন্টকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। সো দ্যাট বাংলাদেশে ওরা এগুলাকে এরকম র মেটেরিয়ালস গুলো খুবই চিপ রেটে চায়না থেকে কিনে নিয়ে আসলো। কিনে নিয়ে এসে কি করলো, বাংলাদেশে এগুলোকে জোড়া দিয়ে যে ওয়ালটন ফোন আমাদের সামনে চলে আসছে, আমাদের পণ্য যেটা। সো এবং দেখা গিয়েছে যে যেই ফোনটা সেম, আমি একটা কম্পেয়ার করে দেখেছি যে তখন স্যামসাং এর যে গ্যালাক্সি সিরিজটা ছিল, গ্যালাক্সি S2 এটা আসছিল। তো গ্যালাক্সি S2 তখন দাম অ্যাবাভ 40,000 এরকম দাম ছিল। ওই সময় সেম ফিচারের ওয়ালটনের ফোন ছিল যেটা দাম ছিল বিলো 15,000। সেম ফিচার, জাস্ট হচ্ছে ওটা গ্যালাক্সি না, ওটা হচ্ছে ওয়ালটনের ফোন, কিন্তু ফিচার সেম, ক্যামেরা কোয়ালিটি সেম। ওয়ালটন এত কমে দিতে পারছে কিভাবে, ওই যে বললাম যে বাংলাদেশে তৈরি, কিন্তু ম্যাটেরিয়ালস গুলো তো চায়না থেকে নিয়ে আসে এবং চায়না থেকে আনার জন্য ইম্পোর্টে আমার কোনো পরিমাণ কোনো আমার ট্যাক্স দিতে হয়নি। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই পলিসিটা নিশ্চয়ই ওয়ালটনের কোনো না কোনো ম্যানেজারের মাথা থেকে বের হয়েছে। আপনারা ম্যানেজার না বলে আপনি হয়তো বলতে পারেন সিইও বা কোনো এইচআর হেড এর মাথা থেকে বের হয়েছে। তো সে আসলে কি চিন্তা করেছে, সে চিন্তা করেছিল যেহেতু গভর্নমেন্ট আমাকে এত ট্যাক্সে দিতে হচ্ছে, তাহলে why don't I go for the substitute goods which are domestically produced? So সে যখন দেখলো যে না, we can't produce it domestically, then he think about okay fine, then why we didn't purchase the raw materials from the abroad। এবং র মেটেরিয়ালস এর জন্য আমাদের দেশে কিন্তু র মেটেরিয়ালস এর জন্য খুব বেশি ট্যাক্স দিতে হয় না গভর্নমেন্টকে। তো আমি র মেটেরিয়ালস নিয়ে আসি এবং র মেটেরিয়ালস নিয়ে আসলো, সেটা থেকে মেক করলো এবং দেখা গেলো যে সেটা ফিনিশ প্রোডাক্টের দাম কিন্তু সারপ্রাইজিংলি খুবই কম হলো।
এবং সেভাবে দেখেন ওয়ালটন যখন এখানে প্রফিট মেক করা শুরু করলো, এভাবে আমাদের দেশে কিন্তু একটা হাইটেক ইন্ডাস্ট্রি এখন তৈরি হচ্ছে, সেখানে ওয়ালটন ছাড়া আদার্স আমি অনেকগুলো কোম্পানি দেখি যারা হচ্ছে বাংলাদেশে এখন প্রোডাক্ট তৈরি করছে এবং আপনার সেল করছে। এখন দেখেন এই চিন্তাটা আমার একজন ইঞ্জিনিয়ারের মাথা থেকেও বের হয়নি, একজন ডক্টরের মাথা থেকেও বের হয়নি, বা একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারের মাথা থেকেও বের হয়নি, একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের মাথা থেকে বের হয়েছে। যার মাথা থেকে বের হয়েছে সে নর্মাল আমাদের আপনাদের মতো নর্মাল হচ্ছে বিবিএ এমবিএ করা বা নর্মাল কোনো সাবজেক্টে গ্রাজুয়েশন করে রাখা, বাট হি হ্যাজ গুড নলেজ অ্যাবাউট টেকনোলজি, sorry my mistake, he has good knowledge about the decision making tools which is আমি বলতে পারি ম্যানেজারিয়াল ইকোনমিক্স। সো এইগুলো সম্পর্কে তার একটা ভালো আইডিয়া ছিল বলে সে কাজগুলো করতে পেরেছে। সো এটা একটা একদম রিয়েল লাইফ আমি এক্সাম্পল বললাম। এই ধরনের আরো কিছু এক্সাম্পল আপনি বইয়ে পাবেন, দেখবেন যে আলোচনা করা হয়েছে, যে বলেছে প্রবলেম সলভ কেস স্টাডি 1.1 এন্ড 1.2 এই দুটো নিয়ে বলা আছে। ওখানে যদি আপনি একটু স্টাডি করেন তাহলে হচ্ছে গিয়ে এখানে আপনারা একটু দেখতে পাবেন। সো এটা আমি একটু বইয়ে যাচ্ছি, এই জন্য আমাদের বইটাতে যাচ্ছি যে আসলে এই ধরনের কোন কেস স্টাডি আমাদের বইয়ে আছে কি সেটা দেখার জন্য। সো যাদের মনে হচ্ছে যে বইটা কোথায় পাবো, বইটা আমাদের গুগল ক্লাসরুমে দেওয়া আছে, ওখান থেকে হচ্ছে গিয়ে স্যাররা একটু কাইন্ডলি ডাউনলোড করে নেবেন। সো এখানে আমরা হচ্ছে গিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল তাদের হচ্ছে গিয়ে একটা বিজনেস এথিক্স নিয়ে কথা বলেছে, এবং এখানে হচ্ছে গিয়ে তাদের ম্যানেজার ইকোনমিক্স অ্যাপ্লিকেশন দেখিয়েছে যে তারা হচ্ছে গিয়ে কিভাবে এথিক্যালি ওয়াল স্ট্রিট জার্নাল তারা একটা হচ্ছে গিয়ে একটা পেপার পাবলিশ করেছিল যে যেখানে হচ্ছে গিয়ে আমেরিকার কত পার্সেন্ট আমেরিকা মানে আমেরিকার কর্পোরেট ওয়ার্ল্ড আসলে কত পার্সেন্ট বিজনেস করে এবং কত পার্সেন্ট তাদের বিজনেস করার অ্যাবিলিটি আছে, এখানে লিগেল ডকুমেন্টস গুলো তারা কিভাবে হ্যান্ডেল করে, এটা নিয়ে তাদের একটা হচ্ছে গিয়ে আপনার একটা কি বলা যায় যে এটা খুব ভালো একটা আর্টিকেল ছিল, সেটা নিয়ে এখানে কিন্তু আলোচনা করা হয়েছে। তো এটা আপনারা একটু পড়ে দেখতে পারবেন, এখানে কি সমস্যা। ওকে, নেক্সট আমরা বইয়ে থাকি। নেক্সট আমরা যে টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছে গিয়ে দ্য থিওরি অফ ফার্ম। এতক্ষণ পর্যন্ত আমরা পুরোটাই থিওরিটিক্যাল পার্টে ছিলাম, অর্থাৎ ওই যে ইকোনমিক্সের যে পলিসি গুলো নিয়ে কথা বলছিলাম সেটা। এখন আমরা আসলে হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যালে চলে যাব, এবং এই থিওরি অফ ফার্মে আমরা যেটা দেখবো যে এক্সপেক্টেড ভ্যালু ম্যাক্সিমাইজেশন আমরা কিভাবে করি, অর্থাৎ থিওরি অফ ফার্মটা কি সেটা বুঝবো, তারপর আমরা দেখবো হচ্ছে গিয়ে এক্সপেক্টেড ভ্যালু ম্যাক্সিমাইজেশন কিভাবে হবে। সো এটা দেখবো দেয়ার ইজ আ ফর্মুলা ফর ইট, দ্য ভ্যালু অফ এ ফার্ম, সেটা হচ্ছে কি প্রেজেন্ট অফ দ্য এক্সপেক্টেড ফিউচার প্রফিট, এটা দ্য সামেশন অফ দ্য প্রেজেন্ট অফ দ্য এক্সপেক্টেড ফিউচার প্রফিট, আমরা সেটা দেখবো। সো দেন হচ্ছে গিয়ে আমরা টোটাল রেভিনিউ ক্যালকুলেশন যেটাকে বলে, সেটার জন্য হচ্ছে কি আমরা ভ্যালু বের করেছি, সেটা আমি দেখবো হচ্ছে কি ইটস ইকুয়াল টু summation of total revenue minus total cost divided by 1 plus I to the power t. That's it. সো আমি এই লিগ্যাল এই পার্টটা আসলে স্কিপ করে, যেটা এটা আমার স্লাইডে আছে, বাট আমি এই পার্টটা নর্মালি স্কিপ করে, যে আমার কাছে তেমন কোনো ইম্পর্টেন্ট মনে হয় না। দেন আসলে আমরা এটা পড়বো অবভিয়াসলি লিমিটেশন অফ দ্য থিওরি অফ ফার্ম। থিওরি অফ ফার্ম যদিও খুব মানে পজিটিভ একটা থিওরি, কিন্তু এটার কিছু লিমিটেশন আছে, সেটা সম্পর্কে স্টাডি করব। আফটার দ্যাট হচ্ছে গিয়ে বিজনেস প্রফিট ভার্সেস ইকোনমিক প্রফিট, এটা নিয়ে স্টাডি করব। সো আমি আজকে এই টপিকটাতে যাব, কারণ থিওরি অফ ফার্মটা হচ্ছে বড় টপিক, যদি আমি ওটা এখন স্টাডি করাতে যাই আপনাদেরকে তাহলে হচ্ছে কি আমি আজকে ক্লাসে শেষ করতে পারবো না। আমি যে টুইসডেতে বললাম একটা এক্সট্রা ক্লাস নিব, মানে আমাদের ক্লাসের আজকে যে টাইমিংটা আমরা মিস করেছি সেটা আমরা কভার করে নিব, সেই ক্লাসে আসলে আমরা থিওরি অফ ফার্ম দিয়ে পড়বো। সো নর্মালি আমাদের যেটা ধারণা যে বিজনেস প্রফিট আর ইকোনমিক প্রফিট মে বি দ্য সেম থিং, বাট উই আর রং। বিজনেস প্রফিট and ইকোনমিক প্রফিট ইজ নট দ্য সেম থিং। সেটা আমরা স্লাইডে যে ওখানে আসলে আরো ভালোভাবে এক্সাম্পলটা দেওয়া আছে। তো আমাদের যেটা ধারণা যে বিজনেস প্রফিট আর ইকোনমিক প্রফিটটা মনে হয় সেম ভাবে ক্যালকুলেশন করে, আসলে তা না।
সো আমরা যখন হচ্ছে কি বিজনেস প্রফিটটা ক্যালকুলেশনে যাই, ওকে, সো আমরা যখন বিজনেস প্রফিটে আসলে ক্যালকুলেশনে যাই তখন হচ্ছে গিয়ে, আচ্ছা প্রফিট ক্যালকুলেশনের জন্য একটা ফর্মুলা আছে, আমি একটু ফর্মুলাটা জাস্ট নরমালি লিখি, যদি কারোর ধারণা থাকে তাহলে থাকলো, না হলে নাই। প্রফিটটা হচ্ছে গিয়ে, প্রফিট যেটা আমরা বুঝি, profit is equal to simple thing, total revenue minus total cost. এটা হচ্ছে প্রফিটের ফর্মুলা। আপনি যখনই একটা প্রফিট ক্যালকুলেশন করতে যাবেন না কেন, ফর্মুলাটা এমনই হবে, টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, এখান থেকে আপনি ফর্মুলাটা পেয়ে যাবেন। সো সো আপনি এখন ধরেন এটা বিষয়টা কি, যে ধরেন আমারই একটা স্টার্টআপ বিজনেস আছে, সেই স্টার্টআপ বিজনেসের প্রফিট আমি ক্যালকুলেশন করব কি করে, যে সেটা টোটাল রেভিনিউ যেটা হবে, টোটাল রেভিনিউ মিন্স টোটাল আর্নিংস। টোটাল রেভিনিউটা ক্যালকুলেশনের জন্য হচ্ছে গিয়ে খুব ইজি একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে গিয়ে টোটাল রেভিনিউ, এটাকে শর্টকাটে আমরা যেটা দিয়ে দেখাই, দ্যাট ইজ টিআর, ইনিশিয়াল থেকে পেয়েছি। টোটাল রেভিনিউ বের করতে হলে আমরা হচ্ছে প্রাইসকে যদি কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলেই হচ্ছে গিয়ে আমরা সাধারণত কোয়ান্টিটি দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে আমরা সাধারণত টোটাল রেভিনিউ পেয়ে যাই। টোটাল কস্টটা ক্যালকুলেশন করি হচ্ছে গিয়ে একটা ফার্মের যে ফিক্সড কস্ট থাকে এবং যে ভ্যারিয়েবল কস্ট থাকে, দুটাকে সাম আপ করলে আমরা সাধারণত টোটাল কস্ট পাই। তো এই ছিল বিষয়টা। এখন আপনার একটা বিজনেস আছে, সেই বিজনেসে আপনি আপনার যে ফিক্সড কস্ট ছিল আর ভেরিয়েবল কস্ট ছিল, দুটোকে সাম করলে আপনি আপনার টোটাল কস্ট পাবেন। আর যা প্রোডাক্ট তৈরি করেছেন সেই প্রোডাক্টটাকে হচ্ছে গিয়ে, যদি যা প্রোডাক্ট তৈরি করেছেন এটাকে দেখা যাচ্ছে, আমি যেটা লিখেছি আবার পরবর্তীতে, আমি তো আর এটা বুঝতে পারছি না, কারণ আমার জি তো ম্যাম, দেখা স্ক্রিন শেয়ার যাচ্ছে। করা। দেখা যাচ্ছে ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, সো দেন আমি টোটাল রেভিনিউ ক্যালকুলেশনের জন্য যেটা করবো, যে যে প্রোডাক্ট আমি মেক করলাম, ওই যে এত খরচ করে টোটাল কস্ট যেটাতে ক্যালকুলেশন হলো, সেটাতে আমি প্রাইস দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমি আমার টোটাল রেভিনিউটা মানে টোটাল আর্নিংটা বের করতে পারবো। দেন টোটাল আর্নিং থেকে আমার টোটাল কস্টিংটা মাইনাস করে আমার প্রফিট চলে আসার কথা। তো নরমালি যখন আমি ইকোনমিক প্রফিট ক্যালকুলেশনে যাই, সেম থিং, ইকোনমিক প্রফিট ক্যালকুলেশনের জন্য আমি এই যে রেভিনিউ থেকে, দ্যাট মিন্স টোটাল রেভিনিউ থেকে কস্টটা মাইনাস করছি। কিন্তু এখানে দেখেন দুটো কস্টের কথা লেখা আছে, এক্সপ্লিসিট কস্ট, ইমপ্লিসিট কস্ট। এক্সপ্লিসিট কস্ট হচ্ছে গিয়ে যে কস্টটা আমি এক্সক্লুডেবল, মানে আমি সহজেই হিসেব করতে পারি, সেটা হচ্ছে আমার এক্সপ্লিসিট কস্ট। আর কিছু কস্ট থাকে ইমপ্লিসিট কস্ট, যেটা আমি ক্যালকুলেশন করতে পারি না, সেটা আমি হচ্ছে গিয়ে ইমপ্লিসিট কস্টের মধ্যে নিয়ে দুটাকে সাম আপ করে আমি যে কস্টটা পাবো সেটা মাইনাস করলেই হচ্ছে গিয়ে আমি ইকোনমিক প্রফিটটা পাবো। একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরেন আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, আমার এখানে সময় ছিল হচ্ছে, ধরেন ক্লাসের কথা বলে বুঝবেন, আচ্ছা ধরেন আপনি বাসায় একটা স্টার্টআপ বিজনেস শুরু করেছেন, এখন দেখলেন যে আপনি ধরেন বাসায় কেক বানায় সেল করছেন। তা আপনি বাসায় কেক বানাইলে কস্টিং আপনি কি হিসাব করবেন? কস্টিং অ্যাজ এ ইমপ্লিসিট কস্ট আপনি হিসাব করবেন যে কেকটা র মেটেরিয়ালস এর দাম কত, অর্থাৎ কেকের জন্য যে ধরেন হুইট যেটা লাগছিল, আটা, হুইট, দেন সুগার, দেন মিল্ক, দেন এগস, ওগুলা যা প্রাইস ছিল ওটাকে আপনি ক্যালকুলেশন যোগ করে আপনি কিন্তু আপনার এক্সপ্লিসিট কস্টটা পেয়ে গেলেন। কিন্তু স্যার টাইম ভ্যালু অফ মানি বলে একটা কথা আছে না, আপনার কেকটা বানাইতে সময় লাগলো 3 ঘন্টা, আপনার 3 ঘন্টা সময়ের তো মূল্য আছে। নরমালি যেটা হয়, এই সময়টা মানে যেই ফরগন কস্ট, অর্থাৎ ওই সময়ে বা ওই ভ্যালুর ওই টাকাটা ইউজ করে আমি যে কাজটা করতে পারতাম, সেটাকে আমরা সাধারণত ইমপ্লিসিট কস্টে নিয়ে আসি। সো আমি যখন ইকোনমিক প্রফিট মেজার করি, মজার ব্যাপার হচ্ছে গিয়ে ও এই দুই কস্টই হিসেব করে, অর্থাৎ সরাসরি যে খরচটা আমি হাতে কলমে করলাম সেটা, এবং ওই খরচটা করার জন্য আমার যে শ্যাডো হিসাবে, অর্থাৎ ওই সময়টার যে দাম ছিল ওই প্রোডাক্টটা তৈরি করতে, সেটার যে খরচ, ওই টাকাটা ব্যবহার করে আমি যা প্রোডাক্ট তৈরি করতে পারতাম সেটার খরচ, এই পুরোটাই হিসেব করে এই দুটোকে যোগ করে সে হচ্ছে কস্টিংটা বের করে, সেখান থেকে রেভিনিউ মাইনাস করলে ইকোনমিক প্রফিট পায়। কিন্তু আমি যখন বিজনেস প্রফিট হিসেবে, ওই যে নরমালি যে হিসাবটা আমরা করি, আমরা কি করি ডিরেক্টলি ওই যে যেটা বললাম, যে জাস্ট টোটাল রেভিনিউ থেকে কস্টটাকে মাইনাস করে দেই, কস্টটাকে শুধু ইমপ্লিসিট কস্টটা, যে আমার এই প্রোডাক্টের দাম কত, মানে প্রোডাক্টটা তৈরি করতে আমার খরচ কতটুকু হলো, সেটা মাইনাস করে হচ্ছে আমি আমার বিজনেস প্রফিট ক্যালকুলেশন করি।
তো এটা একটা এক্সাম্পল দিয়ে আমি বলতে পারি, সেটা হচ্ছে গিয়ে ধরেন আমি বছরে সাপোজ ধরে নিচ্ছি 1 লাখ টাকা ইনকাম করি, আমি বছরে 1 লাখ টাকা ইনকাম করি, আমি হচ্ছে গিয়ে এখন একটা বিজনেস শুরু করতে চাইলাম। তো আমি বিজনেসটা 1 লাখ টাকা ইনকাম করছিলাম, আমি একটা বিজনেস শুরু করতে চাইলাম। আমার হিসাব করলাম যে যদি আমি বিজনেসটা শুরু করি আমাকে বছরে হচ্ছে গিয়ে 60,000 টাকা যদি আমি খরচ করি, ইনভেস্ট করি, আমার হচ্ছে গিয়ে আমার টোটাল সেল হবে 60,000 টাকা ইনভেস্ট করলাম, করলে আমার টোটাল সেল হবে 2 লাখ টাকা। সো আমার প্রফিট কত থাকবে? 2 লাখ মাইনাস 60,000 ইজ ইকুয়াল টু 1,40,000। তো আমার হিসাবে হলো যে আরে আমার তো স্যালারি ছিল 1 লাখ টাকা, তাহলে তো আমি তার থেকে বেশি আর্ন করতেছি, তাহলে আমি চলে যাই বিজনেসে চলে যাই। সো অ্যাজ এ বিজনেস প্রফিট আমি যে নর্মাল ক্যালকুলেশনটা দেখাচ্ছিলাম, যে বিজনেস প্রফিটে বলছিলাম কি যে আমার 2 লাখ টাকা আমি আর্ন করছি, সেখান থেকে হচ্ছে গিয়ে আমার খরচ, মানে আমার এই প্রোডাক্টটা তৈরি করতে খরচ ছিল হচ্ছে 60,000 টাকা, সো দ্যাট আমার টোটাল প্রফিট থাকলো হচ্ছে 1,40,000। অ্যাজ এ আমি যখন বিজনেস প্রফিট হিসাব করবো আমার ক্যালকুলেশন ঠিক আছে। কিন্তু যদি আমি ইকোনমিক প্রফিট ক্যালকুলেশন করতে চাই, আসেন এবার দেখি কিভাবে। তো ইকোনমিক প্রফিট আমরা দেখেছিলাম হচ্ছে গিয়ে আমার রেভিনিউ মানে সেলস ছিল 2 লাখ টাকা, ঠিক আছে মানলাম। আমার এক্সপ্লিসিট কস্ট মানে আমার ওই প্রোডাক্টটা তৈরি করতে খরচ হচ্ছিল কত? 60,000 টাকা, সেটাও মানলাম। স্যার এটা করার জন্য আমার কতদিন সময় গেছে? 1 বছর না? এই 1 বছরে তো আমি জব করতে পারতাম অ্যাটলিস্ট, সেই জবে আমি স্যালারি কত টাকা পেতাম? 1 লাখ টাকা স্যালারি পেতাম না? এই স্যালারিটা আমি লুজ করলাম না? ইকোনমিক কস্ট যখন আমি ক্যালকুলেশন করবো এটাও কিন্তু ক্যালকুলেশনে আনবো, এবং সো আমি দুটাকে মাইনাস করে দেখলাম আমার কত থাকলো? 40,000 টাকা। সো দেখেন কোথায় বিজনেস প্রফিটে আমি দেখলাম যে আমার প্রফিট হচ্ছে 1,40,000 টাকা, আর আমি যখন ইকোনমিক প্রফিটে ক্যালকুলেশনে আসলাম একদম এই যে আমার পুরো টাইম ভ্যালু এন্ড আদার্স হিসেব করে আমার প্রফিট অনলি 40,000 আসলো। So here is the basic difference between business profit and economic প্রফিট। সো যখন হচ্ছে কি এখন থেকে প্রফিট ক্যালকুলেশন করবেন অবশ্যই ইকোনমিক প্রফিট ধরে ক্যালকুলেশন করবেন, যে অবশ্যই রেভিনিউ থেকে কস্টিংটা মাইনাস করবেন, কিন্তু কস্টিংটা এটাই চিন্তা করবেন যে ডিরেক্ট যে খরচ হচ্ছে তার সাথে আমার মনে হচ্ছে না ডিরেক্টলি খরচ হচ্ছে, কিন্তু সেই কস্টিং গুলোর কিন্তু একটা প্রাইস আছে, সেটাকে ক্যালকুলেশন করে দেখবেন, তখন একটা হিউজ ডিফারেন্স আপনি খুঁজে পাবেন। দেন যদি পান অবভিয়াসলি, যদি আপনার কাছে মনে হয় প্রফিটেবল তাহলে আপনার যাওয়া উচিত। সো এখন হিসেবে দেখেন আমার কাছে কিন্তু মনে হচ্ছে না যে আমার বিজনেসটাতে আমার যাওয়া উচিত, বিকজ আমি এমনি 1 লাখ টাকা আর্ন করতাম, ওটা আমার পুরোটাই প্রফিট ছিল। কিন্তু এখন আমি এত কষ্ট করলাম, ইভেন আমি 60,000 টাকা ইনভেস্টমেন্টও করলাম, তারপরে মাত্র আমার 40,000 টাকা প্রফিট থাকে, মানে 40,000 টাকা প্রফিট আছে, তো তাহলে তো আমার আসলে জব করেই ভালো ছিল। সো আমার জব হোল্ডারই থাকি। সো বিষয়টা অনেকটা এরকম। ইয়েস হাবিব। ম্যাম ম্যাম ক্যালকুলেশনটা আরেকবার কি বলবেন? অবশ্যই। আচ্ছা, আমি প্রফিট তো বুঝেছেন, হুম টোটাল রেভিনিউ, টোটাল কস্ট, হুম টোটাল রেভিনিউ ক্যালকুলেশনও বুঝেছেন। আচ্ছা, এক্সপ্লিসিট কস্ট বলতে বোঝাচ্ছে যে ডিরেক্টলি যে খরচটা, মানে র ম্যাটেরিয়ালস এর জন্য যে খরচ, বা যে খরচটা আমি মানে একদমই প্রোডাক্টটা তৈরি করার জন্য খরচ করবো, সেটা হচ্ছে এক্সপ্লিসিট। ইমপ্লিসিট কস্টটা হচ্ছে কি মেইনলি যে খরচগুলো আমাদের চোখে পড়ে না সেই খরচটা। যেমন আপনি আমার এখন ক্লাস করছেন, এই 1 ঘন্টা সময় আমার ক্লাসের জন্য ব্যয় করছেন, এই ক্লাসের জন্য যে 1 ঘন্টা ব্যয় করলেন এই সময়েরও কিন্তু একটা মূল্য আছে। এই সময় আপনি হয়তো ধরেন প্রোডাক্টিভ কিছু তৈরি করতে পারতেন যেটা দিয়ে আপনার একটা প্রফিট হতো। তো আপনার ক্লাস করার খরচটা কি, এটা যখন আপনি হিসাব করতে যাবেন, শুধু এই 800 টাকা যে আপনি পেমেন্ট করেছেন গ্রিন ইউনিভার্সিটিতে সেটা না, এই 1 ঘন্টার আপনার যে ভ্যালু, এই 1 ঘন্টায় আপনি যে প্রোডাক্টিভ কাজ করতে পারতেন ওই ভ্যালুটা এখানে ইমপ্লিসিট কস্ট। সো আমি একটা নর্মাল ক্যালকুলেশন করেছিলাম, যে বলেছিলাম যে আমি অ্যাজ এ জব হোল্ডার বছরে 1 লাখ টাকা আর্ন করি। এখন আমার মাথায় আসলো যে আমি একটা বিজনেস করব, বিজনেস করলে এই বিজনেসটা করতে বছরে আমার বিজনেসটা করার জন্য 60,000 টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, এবং সে বছর শেষে দেখা যাবে যে আমি 2 লাখ টাকার রেভিনিউ মানে 2 লাখ টাকা সেল পেয়েছি। তো আমি যদি বিজনেস প্রফিট ওয়াইজ ক্যালকুলেশন করি তাহলে কি হবে, 2 লাখ টাকা থেকে যে 60,000 টাকা খরচ করলাম প্রোডাক্টটা বানাইতে মাইনাস করে দেবো, দেখলাম 1,40,000 টাকা, ভাববো কি ওইটাই আমার প্রফিট। কিন্তু ইকোনমিক্স বলছে না, বিষয়টা আসলে সেটা না। তুমি 2 লাখ টাকা তো রেভিনিউ পাইলা মানে সেল পাইলা, 60 টাকা ইনভেস্টমেন্ট করলো, ওটা মাইনাস করলাম, এবং 1 বছর আমি সময় ব্যয় করেছি না,
এক বছরে ধর আমি জব করতে পারিনি, আমার পুরো সময়টা তো আমি আমার বিজনেসের জন্য ইউজ করলাম, তাহলে কি 1 লাখ টাকা আমি হারাইলাম না? এই স্যালারিটা তাহলে আমি বিজনেস থেকে মানে আমার জব থেকে পাচ্ছি না, তাহলে ওটাও মাইনাস করা উচিত না? সো সব মাইনাস করে দেখা গেল 40,000 টাকা থাকলো। সো অ্যাজ এ ইকোনমিক প্রফিট আমি মাত্র 40,000 টাকা আর্ন করলাম সারা বছর কষ্ট করে। এবং আরো আছে, তাহলে এখন কম্পেয়ার করি, সারা বছর আমি বিজনেস করে এত দৌড়ঝাঁপ করে 40,000 টাকা আর্ন করলাম, তার থেকে আমি চাকরি করলে আর্ন করতাম 1 লাখ টাকা, তাহলে কি আমার কোথায় যাওয়া উচিত? জবেই যাওয়া উচিত। অবশ্যই। তখন না আমরা এই সেন্সে জবে যাব, এই হচ্ছে বিষয়টা ছিল। সো আই হোপ আমি এটা ক্লিয়ার করতে পেরেছি। সো ইনশাআল্লাহ ইন আওয়ার নেক্সট ক্লাস আমরা যে টপিকটাতে যাব সেটা হচ্ছে ওই যে বললাম যে এই চ্যাপ্টারের লাস্ট টপিক, যে টপিকটা আজকে আমি টাচ করিনি কারণ এটা একটু শেষ করতে আমার সময় লাগবে, দ্যাট ইজ ইটস অ্যাবাউট দ্য থিওরি অফ ফার্ম। সো এখানে আমরা দেখবো যে এক্সপেক্টেড ফিউচার ভ্যালু ক্যালকুলেশন করা শিখবো এবং রেভিনিউ ক্যালকুলেশন করা শিখবো। আমার মোটামুটি 40 থেকে 50 মিনিট সময় লাগবে ওইটুকু অংশ শেষ করতে, আমি একই দিনে শেষ করবো, ওখান থেকে আমরা একটা ম্যাথস করি। সো এটা হচ্ছে আমরা টুইসডে একটা ক্লাস নেবে, 1 ঘন্টার একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। সো আই হোপ আপনারা সবাই জয়েন করবেন। এন্ড আজকে ক্লাসটা ম্যাম কয়টা থেকে শুরু হবে টুইসডেতে? আমি আমি যদি টুইসডেতে নিই 7টার পরে, অবশ্যই মাগরিবের নামাজটার ওয়াক্তের পরে নিব, 7:15, ধরেন 7:15 থেকে 8:30 1 ঘন্টা ক্লাস নেব, ঠিক আছে? আমারও ওই দিনও ক্লাস থাকে, কিন্তু ওই দিন আমার ক্লাস হচ্ছে 4:30টার মধ্যে শেষ হয়ে যাবে, দেন আপনারা অফিস থেকে আসবেন, ফ্রি হবেন, তার দিন ক্লাসটা নেব। সো এইভাবে হচ্ছে আমরা তাহলে টুইসডেতে আমরা বাকি অংশটুকু ক্লাস করব। এন্ড যদি এখান থেকে কোনো প্রশ্ন থাকে টুইসডে ক্লাসের শুরুতে অবশ্যই আমি কিছু সময় থাকে আমাদের, যে সময় আমরা হচ্ছে কোশ্চেন আনসার সেকশনে থাকি, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে আস্ক করবেন। আর আজকে ক্লাসের রেকর্ডের ভার্সন আমি প্রসেস করে আপনাদের ক্লাসরুমে দিয়ে দিব, আর আপনাদের মেসেঞ্জার গ্রুপে লিংকটা শেয়ার করে দিব আপনাদের সাথে। ওকে ম্যাম। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আমাদের ইনশাআল্লাহ টুইসডে ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।